গত ক্লাসে ওই যে হাইড্রোক্সিল গ্রুপের ডিটারমিনেশন এটা একটু যদি আরেকবার বলতেন। যা প্রবলেম আছে আমার সবগুলো ক্লাস শেষে, আমারও ঠিক সেম ঠিক আছে? প্রবলেমটা ম্যাম লাস্টে দিয়ে সলভ করে দিবেন। ওকে, ঠিক আছে। যেটাই প্রবলেম হোক না কেন সেটা আমরা ক্লাস শেষে সলভ করব। তো আরো অনেকের প্রবলেম থাকতে পারে। ওকে, কি পড়াচ্ছিলাম আমি তোমাদের? হফম্যান এক্সহস্টিভ মিথাইলেশন পড়াচ্ছিলাম। জাস্ট বর্ণনাটা দিয়েছিলাম যে ডেভেলপ করেছে হলো উইলিস্টার 1870 সালে, বাট দেন এটাকে আরো ফার্দার পলিশ করে কে? হফম্যান সায়েন্টিস্ট। দ্যাটস ওয়াই ওনার নাম অনুসারেই করা হয়। আর এটা হলো এই হফম্যান এক্সহস্টিভ মিথাইলেশন, এটা কি মেথড একটু বলো তো? কিসের মধ্যে পড়েছে বলো তো? দেখছো ভুলে গেছে কি পড়াচ্ছিলাম আমি তোমাদেরকে? ম্যাম ডিগ্রেডেশন অফ অ্যালকালয়েড। হ্যাঁ, ডিগ্রেডেশন পড়াচ্ছিলাম। দ্যাট মিন্স কি, অ্যালকালয়েডকে আমরা ভেঙে চুরে ছোট ছোট করে দেখবো যে এটার মধ্যে কি আছে না কি আছে। সো দেখো হফম্যান কি ভাঙা হয়? হেটেরোসাইক্লিক রিং কে, কজ আমরা সবাই জানি অ্যালকালয়েড হলো হেটেরোসাইক্লিক রিং। তো দেখো এই হফম্যান এক্সহস্টিভ মিথাইলেশন মেথডে দুইটা বেসিক কাজ করে। দুইটা বেসিক কাজ কি করে? ওপেন্ড দ্য ইলিমিনেশন অফ opened with the elimination of nitrogen. হেটেরোসাইক্লিক রিংটাকে ফার্স্টে ওপেন করবে, দ্যাট মিন্স রিং স্ট্রাকচারটাকে ভেঙে সেটাকে অ্যালিফেটিক করে দিবে। এবং কিভাবে করবে জিনিসটা? অ্যালিফেটিক কিভাবে করবে? দ্যাট মিন্স একটা রিং থেকে সেটাকে লম্বা চেইনে কনভার্ট করে দিবে। কিভাবে করবে? উইথ দ্য ইলিমিনেশন অফ নাইট্রোজেন। হেটেরোসাইক্লিক রিং এর মধ্যে অবশ্যই নাইট্রোজেন আছে, নাইট্রোজেন ছাড়া অ্যালকালয়েড পসিবল না। সো এই নাইট্রোজেনটার ইলিমিনেশনের মাধ্যমে হলো রিংটাকে ওপেন করবে। এই জিনিসটা সবসময় মাথায় রাখবে। এটা হলো হফম্যানের একটা ক্যারেক্টার, একদম স্পেসিফিক একটা ক্যারেক্টারিস্টিক্স। আরেকটা কি আছে কি জানতে পারবো? নেচার অফ দ্য কার্বন স্কেলেটন ক্যান বি অবটেইনড। সো দুইটা কাজ আমরা করতে পারবো। হেটেরোসাইক্লিক রিং থেকে নাইট্রোজেনকে বের করে দিয়ে একটা অ্যালিফেটিক আমরা স্ট্রাকচার পাবো, এবং ওইখানে যে স্ট্রাকচারের কার্বন যে স্কেলেটনটা আছে সেটার নেচারটা আমরা এই ডিগ্রেডেশন মেথড থেকে পেয়ে যাব। ক্লিয়ার সবাই? জি ম্যাম। ওকে, এখন মাথা ঠান্ডা রেখে যার যেদিকে মনোযোগ আছে, কেউ যদি এখন ল্যাপটপ বা মোবাইল সামনে রেখে পাশে আরেকটাতে ফেসবুক চালানো শুরু করো, কেউ যদি একটু মন চায় ম্যাডাম বকবক করতে থাকে একটু ঘুমাই নেই, এগুলা বাদ দিয়ে একদম ফুল কনসেন্ট্রেশন দিয়ে রিঅ্যাকশন বুঝবা। এটা খুবই একদম ইজি, বাট দেখতে মনে হচ্ছে অনেক কঠিন একটা জিনিস, বাট আমি একদম সহজ করে বুঝাবো। তো সবাই মনোযোগ দাও এবং হেল্প করবে আমাকে, ওকে? সো প্রথমেই দেখো এটা হলো একটা অ্যালকালয়েডের স্ট্রাকচার। এটা আমি কি বলেছি? একটা অ্যালকালয়েডের স্ট্রাকচার। বাট এখানে তো স্ট্রাকচারটা দেখা যাচ্ছে, বাট সামহাউ আমরা কিন্তু এটাকে জানি না এটা কি স্ট্রাকচার। এটা আমাদের কাছে জাস্ট একটা পাউডারের মতো পাউডারের মতো একটা সাবস্টেন্স আমাদেরকে দিয়ে দিয়েছে এবং বলেছে এটার স্ট্রাকচার তোমাকে বের করতে হবে। সো তুমি কি করবা? তুমি হলো ওই পাউডারটাকে বিভিন্ন রিঅ্যাকশন করাবা। কিভাবে? এই যে হফম্যান এক্সহস্টিভ মিথাইলেশন মেথডের ফলো করে আমরা একটা রিঅ্যাকশন করাবো। রিঅ্যাকশন করে করে আমরা হলো একটা নন স্ট্রাকচারে দাঁড়া করাবো। সো এই অ্যালকালয়েড যেটা আছে সেটা হলো পাইরিডিন। এটার আমরা এখন কি করব? কি বলেছিলাম হফম্যান কি করে? ম্যাম হফম্যান কি নাইট্রোজেনকে করবে? এলিমিনেশন করে হ্যাঁ, ফার্স্টে। নাইট্রোজেনকে এলিমিনেশন করে কি করবে? রিং ওপেন করে দেবে। স্ট্রাকচারটাকে ভাঙে। হ্যাঁ, হেটেরোসাইক্লিক রিং কে ভেঙে দিবে। আরেকটা কি বলেছি? নেচার অফ দা কার্বন স্কেলিটন। কার্বন স্কেলিটনের নেচারটা আমরা ডিটারমাইন করে ফেলবো, তাই না? জি ম্যাম। দেখো এখন আমরা কিভাবে করবো? আমাদেরকে জাস্ট এই পাইরিডিন দেওয়া হলো, এখন আমরা জানিও না, দেখতে সাদা বা লাল যেটাই হোক, দেখতে যেরকমই হোক, আমরা এখন কি করব? হফম্যান ফার্স্টে বলেছে যে এটাকে হাইড্রোজিনেশন করতে হবে। নিকেল হাইড্রাইড, এটা হলো কি আমার নিকেল হাইড্রাইড। এই যে দেখো এখানে আছে। ম্যাম ওটা কি হাইড্রোজেন? আর হ্যাঁ, ম্যাম এটা হলো দেখা যায় না, এটা হাইড্রোজেন। আসলে ব্লার হয়ে হ্যাঁ যায়। হ্যাঁ আপনি মুখে বললেই হবে ম্যাম। ওকে, ঠিক আছে। তো হলো নিকেল হাইড্রাইড, এটা আছে হাইড্রোজেন নিকেল, নিকেল হাইড্রাইড। মানে এখানে আছে হাইড্রোজেন দুইটা, দেন হলো নিকেল। এই নিকেল হাইড্রাইড দিয়ে যখন আমরা যে কোনো কম্পাউন্ড যে কোনো কম্পাউন্ডকে রিঅ্যাকশন করাবো, যদি সেই কম্পাউন্ডে ডাবল বন্ড থাকে, যদি সেখানে ডাবল বন্ড থাকে, তখন এই নিকেল হাইড্রেটের হাইড্রোজেনটা নিকেল থেকে ছুটে গিয়ে ওই ডাবল বন্ডকে ভেঙে দিয়ে বন্ডগুলোতে অ্যাটাচ হবে। এটা হলো নিকেল হাইড্রাইডের ক্যারেক্টারিস্টিক্স। তুমি যেই কম্পাউন্ডের মধ্যেই দাও, যদি ডাবল বন্ড থাকে সেই ডাবল বন্ডকে ভেঙে ফেলবে এবং হাইড্রোজেন গিয়ে ওইখানে যুক্ত হয়ে যাবে ওই কম্পাউন্ডে। আর যদি হাইড্রোজেন আর যদি ডাবল বন্ড না থাকে, দ্যাট মিন্স কোনো আনস্যাচুরেশন যদি না থাকে, অ্যাড হবে না, নিকেল হাইড্রেটই থাকবে। বুঝা গেছে? জি ম্যাম। জি ম্যাম। সো এই রিঅ্যাকশনটার নাম হলো হাইড্রোজিনেশন। সো ফার্স্টে আমরা হেটেরোসাইক্লিক রিং যেটাই থাকুক না কেন ওইটার হাইড্রোজিনেশন করব। কেন?
যদি কোনো আনস্যাচুরেশন থাকে আমরা সেই কম্পাউন্ডটাকে সবার আগে স্যাচুরেটেড করব, কজ আমরা জানি এটাকে আমার ভাঙতে হবে। ডাবল বন্ড ভাঙার থেকে সিঙ্গেল বন্ড ভাঙা ইজি না? জি ম্যাম। অবভিয়াসলি জি ইজি। ম্যাম। দ্যাটস ওয়াই ওকে আমরা আগে সিঙ্গেল বন্ডিং এ এনে নিব। ওকে, এখন সিঙ্গেল বন্ড যদি থাকুক মানে যদি ডাবল বন্ড থাকলে থাকুক, না থাকলে নাই। এখন আর কোনো ডাবল বন্ড থাকবে না হাইড্রোজেনেশনের পরে, এটা আমরা কনফার্ম যে কোনো ডাবল বন্ড থাকতে পারবে না। ওকে, এখন যে কম্পাউন্ড আমরা পেলাম সেটার নাম হলো পাইপেরিডিন। ওকে, এখন ম্যাম এটাকে আমরা কি করব? বলো। ম্যাম ওইখানে হাইড্রোজেন দুইটা ছিল আর নিকেল একটা ছিল, ওই তিনটা ডাবল বন্ডের সাথে কি দুটা হাইড্রোজেন আর তখন একটা নিকেল যা যোগ তখন হয়ে বলো গেছে? কয়টা নিকেল হাইড্রেট লাগবে? দুইটা। তিনটা। তিনটা। তিনটা ডাবল বন্ড। তিনটা ডাবল জি বন্ড ম্যাম। ভাঙলে এখানে 6টা আলাদা আলাদা এরকম সবার হাত ওপেন হয়ে যাবে, তাই না? সবার বন্ড ওপেন হয়ে যাবে জি ম্যাম। 6টা। জি ম্যাম। তো যেহেতু নিকেল হাইড্রেটে দুইটা হাইড্রোজেন, সো দ্যাট মিন্স তিনটা লাগবে। ওকে, গুড। জি ম্যাম। সো এগুলাতে কোনোটাতেই হলো নাম্বার উল্লেখ নাই, জাস্ট এটার সাথে এটাকে ট্রিট করা হয়েছে এরকম করে লেখা। সো দেন কি দিয়ে আমরা ট্রিট করব? দুইটা জিনিস একসাথে দিব। এক নাম্বারটা হলো মিথাইল আয়োডাইড। কি দিব? মিথাইল আয়োডাইড। আর নিচে দিব অ্যালুমিনিয়াম আর্গন হাইড্রোক্সাইড। আর নিচে কি দিব? সিলভার আর্গন হাইড্রোক্সাইড। আর্গন না, সরি, সিলভার হাইড্রোক্সাইড। জি ম্যাম। সিলভার হাইড্রোক্সাইড দিব। আর হলো কি দিব? মিথাইল আয়োডাইড দিব। সিলভার হাইড্রোক্সাইড আর মিথাইল আয়োডাইডের রিঅ্যাকশন এর আগে আমি তোমাদেরকে পড়াইছি। কোথায় পড়াইছি বলো তো? এরকম একটা রিঅ্যাকশন পড়াইছি বলো, মনে পড়ে না? ম্যাম পড়াইছিলেন মিথাইল আর ইথাইল দিয়ে, কিন্তু ভুলে গেছি। দেখছো, সব ভুলে ফেলছে। পরীক্ষা নাকি দিবে এগুলা? এই যে না ম্যাম, পড়ে ফেলবো সব। এই যে এরকম একটা রিঅ্যাকশন আমি পড়াইছিলাম না? ম্যাম। হ্যাঁ, জি ম্যাম। কাইন্ডটা কিন্তু এরকমই। এখানেও কিন্তু আয়োডাইড দিয়ে ট্রিট করতেছে, দেন হলো কি সিলভার দিয়ে ট্রিট করতেছে, যাতে একটা অধক্ষেপ পড়ে। কাইন্ডটা এরকমই, বাট হলো ওইখানে কি ছিল? হাইড্রোজেন আয়োডাইড ছিল, এখানে মিথাইল আয়োডাইড। ওইখানে আমার সিলভার নাইট্রেট ছিল, এখানে সিলভার হাইড্রোক্সাইড। ওকে, সো আসো এখন কি করব? যখন এই জিনিসটা হবে, কই গেল? ঠিক আছে, যখন তুমি সিলভার হাইড্রোক্সাইড আর মিথাইল আয়োডাইড দিয়ে ট্রিট করাবা, একটা জিনিস হবে, সেটা কি হলো? ওইখান থেকে পানি উৎপন্ন হবে। এই রিঅ্যাকশন থেকে সবসময় মনে রাখবা কি উৎপন্ন হবে? পানি উৎপন্ন হবে। পানি উৎপন্ন হবে। হ্যাঁ, তো পানি উৎপন্ন হওয়া মানে কি? অবভিয়াসলি এই হাইড্রোক্সাইড আয়ন যেটা আছে সেটা হলো এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে চলে যাবে। সিলভারের সাথে যে জি ম্যাম। হাইড্রোক্সাইডটা জি আছে ম্যাম। এটা হলো এখান থেকে একটা সামহাও কোনো একটা হাইড্রোজেনকে নিয়ে সে পানি উৎপন্ন করবে। এখন একটা হাত ফাঁকা হবে। হ্যাঁ, কোন হাইড্রোজেনটাকে নিবে সেটা হলো সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস। ফার্স্টে দেখো কি হবে, মিথাইল আয়োডাইডের মধ্যে যতগুলো মিথাইল আছে সেগুলো হলো এই নাইট্রোজেনের সাথে অ্যাটাচ হবে। দুইটা মিথাইল, এই যে দেখো এখানে কিন্তু ব্র্যাকেটে এই যে দেখো CH3 আছে, দেন হলো ব্র্যাকেট দিয়ে 2 আছে। ওকে, এখানে এই যে জি এটা ম্যাম। এখানে CH3 আর এটার ব্র্যাকেট দিয়ে আছে কত? 2। ট্রু। ঠিক আছে, সো দ্যাট মিন্স কয়টা মিথাইল আসলো? দুইটা। দুইটা মিথাইল। সো এখানে কিন্তু কিছু দেখানো নাই ম্যাম যে দুইটা মিথাইল আসলো কোথা থেকে? আমরা তো এই পাশে একটা মিথাইল দিছি। এটাই আমি বারবার একটা। বলতেছি, এখানে হলো ডিস্ট্রিবিউশন করা নাই। ওই যে কি জানি সমানীকরণ না জানি কি আমি পড়ছি। হ্যাঁ, জি ম্যাম। সমানুপাত। জি ম্যাম। হ্যাঁ, সমানুপাত আমি ভুলে গেছি, আমার বাংলাটা আমি তো মন থাকে না। যেটাই হোক ওই জিনিসটা করা নাই এখানে। ওকে, রিঅ্যাকশন ইকুইলিব্রিয়ামে আনা হয় নাই, রিঅ্যাকশন ইকুইলিব্রিয়ামটা ক্রিয়েট করা নাই। জাস্ট বলা হচ্ছে এটার সাথে এটা দেওয়া হয়েছে, এটার সাথে এটা দেওয়া জি ম্যাম, হয়েছে। কয়টা দেওয়া হয়েছে এটা হ্যাঁ, আসলে নাই। তুমি যখন রিঅ্যাকশন করাবা তুমি কিন্তু গুনে গুনে কয়টা মিথাইল আয়োডাইড দিচ্ছ না, তুমি গ্রাম মাপবা। ওয়েটিং মেশিনে বা ওয়েনিং মেশিনে তুমি দেখবা যে আমি কত গ্রাম দিচ্ছি বা কতটুকু লিকুইড দিচ্ছি, কত ml দিচ্ছি, এইভাবে মাপবা। ঠিক আছে, তো ওই একটা হাইড্রোজেন ছিল ম্যাম, সেটা প্রতিস্থাপন করে একটা দিয়ে দিতে পারতো, তাহলে দুইটা কেন লাগতেছে ওখানে? কি বুঝি নাই, দুইটা কেন হাইড্রোজেন লাগতেছে? আগে বুঝো হুম। বুঝো 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 আগে বুঝো, দেন আমি দেখাচ্ছি। এখান থেকে নাইট্রোজেনটা চলে যাবে। আগে বলো নাইট্রোজেন কয়টা বন্ড করতে পারে? তিনটা। 4টা। আর সেটা তো হচ্ছে নাইট্রোজেন জি কিন্তু ম্যাম, চারটা। নাইট্রোজেন কার্বন সব এক। না, নাইট্রোজেন কার্বন সব এক না, কার্বনের 4টা, নাইট্রোজেনের নরমালি 3টা, বাট নাইট্রোজেনের normal এক্সট্রা তিনটা। একটা ইলেকট্রন পেয়ার আছে। দ্যাট মিন্স ওর নিজের হাতে 2টা ইলেকট্রন আছে নিজের কাছে। এখানে sp কত হাইব্রিডাইজেশন জানি হয় অ্যামোনিয়াতে?
sp3 তো মনে হয় কজ ওর মধ্যে দুইটা পাই ইলেকট্রন এক্সট্রা থাকে। ও যখন ফোর্থ বন্ডটা করতে যায় তখন হলো আরেকজন যার সাথে বন্ড করবে তার ইলেকট্রন শেয়ার না করলেও হয়, কজ নাইট্রোজেন নিজেই দুইটা ইলেকট্রনকে কাজে লাগিয়ে বন্ডটা ক্রিয়েট করে। কিন্তু তোমরা সন্নিবেশ বন্ধন পড়ো নাই? আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন আর সন্নিবেশ পড়ো নাই? জি ম্যাম পড়েছি। সন্নিবেশের মধ্যে কি হয়? বাংলা ভুলে গেছি ম্যাম। হ্যাঁ আমিও তো ভুলে গেছি, আমি টার্মই ভুলে গেছি। জি ম্যাম, বাংলা সমযোজী কইলে মনে হয় পড়িই নেই আচ্ছা, কোনোদিন। আয়নিক বন্ড যেটা হয় সেটার মধ্যে হলো একজন ম্যাম। একটা একটা করে শেয়ার করে, তাই না? বা সামথিং ইলেকট্রন। জি ম্যাম, সমযোজী বন্ধনে মেবি দুইটা একজন শেয়ার করে না না একজন না, হয়তো দেয় না। সমযোজীতে একজন একজন করে তোমার পাই বন্ধন হয়, আর আয়নিক হলো সিঙ্গেল। সমযোজী তো মনে হয় ডাবল, যেটা পাই ইলেকট্রন যেখানে হবে। আর সন্নিবেশ যেটা সেটা হলো একজনই দুইটা দিবে, আরেকজন কেউ দিবেই না। কি যে এটা cause হেটারোলাইটিক্যালি ওর হলো দুইটা ইলেকট্রন এক্সট্রা থাকে, তো নাইট্রোজেনের এরকম দুইটা ইলেকট্রন এক্সট্রা আছে। সে চাইলে যখন তার ওই লাস্ট অরবিটালের ইলেকট্রন দুইটাও হাইব্রিডাইজড হবে তখন হলো ওই হাইব্রিডাইজেশনের সময় সে চারটা বন্ধন গঠন করতে পারে, ঠিক আছে? জি বাট ম্যাম। সেটা অনেক উইক থাকে এবং চাইলেই ওই জিনিসটাকে হিট দিয়ে ভেঙে ফেলা যায়। চাইলেই ওইটাকে হিট দিয়ে ভেঙে ফেলা যায় ওই বন্ডটাকে, সন্নিবেশ বন্ধন যেটা। আমি ভুলে গেছি এটা কত। নাইট্রোজেন হলো সবসময় দেখবা নাইট্রোজেনের যে কম্পাউন্ড গুলো ও দুই টাইপের হাইব্রিডাইজেশনে থাকতে পারে। আমি ভুলে গেছি, আমি সরি যে আমি ভুলে গেছি। তোমরা একটু গুগলিং করে দেখে নিও, sp2 আর sp3 মেবি ভুলে গেছি। তোমরা একটু দেখে নিও যে নাইট্রোজেন কিভাবে চারটাতে বন্ড করে। অ্যামোনিয়াম আয়ন আর অ্যামোনিয়া এই দুটা দেখলেই হবে। তো একটু এখন দেখো, যেহেতু বারবার বুঝাই ফেলাম চারটা সে করতে পারবে, এখানে ছিল তার তিনটা, বাট সে হাইড্রোজেনকে ছেড়ে দিচ্ছে। সে কি করছে, হাইড্রোজেনকে ছেড়ে দিচ্ছে। আর এখানের এরকম দুইটা মিথাইল এসে ওর সাথে অ্যাটাচ হচ্ছে। দুইটা মিথাইল অ্যাটাচ হলে এখানে আবার এই যে এই হাইড্রোক্সাইডটা আছে না, এই হাইড্রোক্সাইডটাও এখানে অ্যাটাচ হবে। দ্যাট মিন্স কিছুটা ও হলো কি তৈরি করবে, ইথাইল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড লাইক একটা জিনিস প্রডিউস করে। দ্যাট মিন্স বোর্ড তো নাই, আমি বোর্ড থাকলে দেখাইতে পারতাম। ম্যাম ওকে অ্যামোনিয়া নিবে নাকি শুধু হাইড্রোক্সিল মূলকটা নিবে? আচ্ছা আমি তোমাদেরকে দেখাচ্ছি জিনিসটা অ্যাকচুয়ালি কেমন জিনিস প্রডিউস করতেছে লিখে। যে নাইট্রোজেনটা শুধু দেখাচ্ছি, নাইট্রোজেনের সাথে কি কি থাকবে। নাইট্রোজেন কিন্তু অলরেডি কার্বনের সাথে তার দুইটা বন্ড আছে, এটা নাইট্রোজেনের দুইটা বন্ড, ঠিক আছে? উপরের দিকে হেটারোসাইক্লিক রিং এর দিকে। এই যে দেখো, এই যে এই দুইটা বন্ড আছে না, এটা একটা এটা একটা, এটা হলো এই দুইটা। আর এই পাশে কি থাকবে দেখো, এই পাশে হলো ফার্স্টে একটা বন্ডের মধ্যে আসবে কন্ট্রোলার CH3 হোল 2 এবং OH, ওয়েট। এরকম একটা জিনিস প্রডিউস হবে, ঠিক আছে? জি ম্যাম। সো এই জিনিসটা হলো এখন কিভাবে, কজ একটাই CH3 আসতেছে, দেন আরেকটা CH3, দেন হলো OH মূলক। ওকে জি ম্যাম। জি ম্যাম। ম্যাম তো তাহলে আমি যে পানি যে তোমাদেরকে তৈরি হলো, আমি যে তোমাদেরকে চারটার কথা বলতেছিলাম যে নাইট্রোজেন চারটা বন্ধন তৈরি করবে, নাইট্রোজেন এখানে চারটা করবে না, নাইট্রোজেন এখানে তিনটা তিনটাই করবে। হ্যাঁ, জি ম্যাম। ওরা ওর সাথে লিংক ছিল, মানে এটা নাইট্রোজেনের সাথে ডাইরেক্ট লিংক না, হ্যাঁ মানে একটাই নাইট্রোজেনের করছে, সাথে একটা, এই যে দেখো সেটা এক্সট্রা। CH3, ঠিক আছে? জিনিসটা এরকম ম্যাম। হবে, জি ম্যাম। এই কম্পাউন্ডটা প্রডিউস হবে এদিকে এই জায়গাতে। ম্যাম সবাই এবার আপনি যে ক্লিয়ার? বললেন যে পানি তৈরি হবে, তাহলে যদি হাইড্রোক্সিল মূলকটা নাইট্রোজেনের সাথে হয় তাহলে পানিটা হ্যাঁ কিভাবে দেখাচ্ছি, তৈরি সেটা হবে? দেখা। আয়ন থাকে, অ্যামোনিয়াম আয়ন সবসময় পজিটিভ হয়, হাইড্রোক্সাইডের নেগেটিভ হয়। দ্যাটস ওয়াই হলো এই জিনিসটা এরকম দেখাইছে। নাইট্রোজেন যখন 3 ডিগ্রি 2 ডিগ্রি অ্যামিন তো চিনো। আচ্ছা অনেক বেশি কমপ্লেক্স হয়ে যাচ্ছে, এত কিছু চিনার দরকার নেই।
এখানে এতটুকু বুঝো পজিটিভ, এতটুকুর তোমার ইলেকট্রনের যে আয়নটা সেটা পজিটিভ, এটা হলো নেগেটিভ। এই জিনিসটা হলো হিট আপ করলে এই নেগেটিভ জিনিসটা ছুটে যেতে চাবে। কি করতে যাবে? ছুটে যেতে চাবে। এখন ও কাকে নিয়ে ছুটে যাবে? একটা হাইড্রোজেন আয়নকে নিয়ে পানি তৈরি করবে হিট দিলে। এখন এই হাইড্রোজেনটাই যে যাবে তার কি গ্যারান্টি? অন্যটাও তো যেতে পারে। সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্টর এটাই, এই হাইড্রোজেনটাই যেতে হবে। কেন? ম্যাম এটা কি ভ্যাকুয়াম অবস্থায় করা হচ্ছে, না তো ও তো মানে এনভায়রনমেন্ট থেকে হাইড্রোজেন নিতে পারে? না না না, এনভায়রনমেন্ট থেকে কেন হাইড্রোজেন নেবে? আমি তো রিয়েকশন করাচ্ছি এগুলো। এটার আলফা পজিশনে হাইড্রোজেন কোনটা হবে একজন বলো তো? ম্যাম ম্যাম ওই যে ওই রাইট উপরের রাইট ওইটা। পাশের হ্যাঁ হ্যাঁ নিচেরটা। জি ম্যাম হ্যাঁ ম্যাম প্লিজ। আলফা। এটা আলফা হলে এটা কেন আলফা হবে না? এটাও আলফা হতে পারে, এটাও আলফা হতে পারে। সাপোজ জি যদি ম্যাম। এটা আলফা হয়, বিটা কোনটা হবে? ম্যাম বিটা পরেরটা তো উপরেরটা। দ্যাট উপরেরটা। মিন্স এটা, রাইট? এটা জি হবে জি তখন ম্যাম। বিটা। আর যদি আলফা এটা হয় তখন বিটা কোনটা হবে? ওই যে এটা। উপরেরটা হ্যাঁ। জি ম্যাম। আলফা কার্বন এটাও হতে পারে, এটাও হতে পারে, কজ দেখো টোটাল স্ট্রাকচার কিন্তু সেম, সবই CH2 সো জি ম্যাম। রিঅ্যাকশনের সময় যে কোনো একটা থেকে যাবে, যে কোনো বিটা একটা কার্বন থেকে যাবে। এটাও বিটা কার্বন, এটাও বিটা কার্বন, যে কোনো এক পাশে বিটা কার্বন থেকে হাইড্রোজেন যাবে। ঠিক আছে? এটা হলো রুলস। কি জি বলেছি ম্যাম। আমি? এটা রুলস, এটাতে কোনো বিটা কার্বন থেকে হাইড্রোজেন রিমুভ হবে। হ্যাঁ, এটাতে কোনো চেঞ্জেস হবে না। সো হাইড্রোজেন রিমুভ হলে দেখো স্ট্রাকচার তখন কেমন হবে। যেহেতু এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেছে, সো কি ও কার্বনের আরেকটা হাত ওপেন হলো, সে কি করবে? সে এটা এরকম হাত উঠায় বসে থাকবে? আমরা যখন না ম্যাম। ছোটবেলায় পিটি করতাম, হাত উঠানো পিটি একটা ছিল না? আমি ছোটবেলায় করছি যখন আমি 5-6 শপথ পড়তাম। করতেছি যে মানুষের সেবায়। হ্যাঁ হ্যাঁ, কাইন্ডে এরকম আরো কত টাইপের পিটি করছি। সেরকম অবশ্যই পিটির মতো হাত উঠায় বসে থাকবে না। সে কি করবে? এটার সাথে কম্পিট। ডাবল বন্ড। তুমিও আমার সাথে এখন বন্ড করো, এই কার্বনকে প্রেসারাইজ করবে। তো এই কার্বনকে প্রেসারাইজ যখন সে করবে, এই কার্বন কি করবে? এই বেচারা তো তখন নাইট্রোজেনের সাথে যেটা ছিল সেই বন্ডকে ভেঙে দিবে। এই বন্ডটা ভেঙে যাবে না তখন? জি ওই ম্যাম। ম্যাম কার্বনের বন্ডটা চাইতে দিয়ে নাইট্রোজেনের চাইতে কার্বনের বন্ড গুলো তো স্ট্রং। হ্যাঁ। কার্বনের বন্ড স্ট্রং, কজ কার্বন হলো মিথাইল মূলক বা হাইড্রোজেন মূলকই থাক, ও হলো ইলেকট্রন দিতে পারে, আর দিতে নাইট্রোজেন পারে। হলো নিজের দিকে ইলেকট্রন টেনে নেয়। জি ম্যাম। দ্যাটস জি ওয়াই ম্যাম। ও ওর দিকে চলে যাবে। বা নাইট্রোজেন হলো ওকে এত বেশি অ্যাট্রাক্ট করবে না, কজ ওর অলরেডি লোন পেয়ার ইলেকট্রন ওর কাছে আছে। সো ওর যে অনেক লাগবে ইলেকট্রন, আমাকে দিতে হবে আমাকে দিতে হবে, এরকম কিছু এত চাহিদা নাই। দ্যাটস ওয়াই আচ্ছা ঠিক আছে তোমার দরকার নেই, তুমি চলে যাও, এরকম কাইন্ড। ঠিক আছে? ও হলো ওকে ছেড়ে দিবে। সো ও ওর এই হাফ বন্ডটা নিয়ে ওর যে আরেকটা হাফ বন্ড খালি হয়েছে ওটাকে একটা বন্ড ক্রিয়েট করবে। দ্যাট ইজ নাইট্রোজেনের তাহলে দুটো বন্ড হয়ে গেল না মাত্র? নাইট্রোজেনের দুটো বন্ড হয়ে গেল মিন্স এখানে মানে একটা হচ্ছে সির সাথে আর একটা হচ্ছে এই নিচের সির সাথে। হ্যাঁ এখন হ্যাঁ আচ্ছা এখানে আমি লিখতে পারতেছি না, বাট কিভাবে দেখানো যায়? হ্যাঁ আমরা বুঝতে পারছি। এখানে আরেকটা বন্ড হবে CH3। ওকে, এখানে আরেকটা বন্ড হুম। হবে CH3 এবং হলো
তখন হলো হ্যাঁ, OH নাইট্রোজেনের কোথায় 4টা কথা বন্ড ছিল? থাকবে, নাইট্রোজেন আয়ন জি হিসাবে ম্যাম। থাকবে। ম্যাম নাইট্রোজেন OH আয়ন কথা হিসাবে হলো থাকে। কোনটার সাথে ছিল? হ্যাঁ বুঝাচ্ছি, নাইট্রোজেন যখন যেহেতু 4টা বন্ড, দ্যাট মিন্স ওর কাছে ইলেকট্রন নাই, ও ওর লোন পেয়ার ইলেকট্রন কি ইউজ করে ফেলছে, দ্যাট মিন্স তার কাছে তখন ইলেকট্রনের ঘাটতি, দ্যাটস ওয়াই ওয়েটসটা আয়ন হিসাবে তার কাছে আসবে। দ্যাট মিন্স নাইট্রোজেন এরকম থাকবে, ডাবল বন্ড তো তার কাছে আছেই, নাইট্রোজেন একটা সিএস3 আসবে, আরেকটা সিএস3 কোথায় লিখবো, ধরো এরকম বন্ড দিয়ে নাইট্রোজেনের বন্ড দেখাচ্ছি, আরেকটা সিএস3 আসবে, আর এটার সাথে তখন হলো শেষ দিয়ে ওয়েটসটা আয়ন হিসাবে থাকবে। বুঝতে পেরেছো? সেটাই তো বলছিলাম ম্যাম, ঘুরঘুর করবে। জি ম্যাম, ওই কিশোর যে বলছিল গুড়গুড় করবে ওইটাই ম্যাম। দেখি বড়ই ভালো। না বড় থেকে যদি বড় কিছু হয় সে বড়ই ভালো। কিশোর আবার মাইন্ড করিস না, ঠিক আছে? আরে ভাই, এত ছোট জিনিসে যদি মাইন্ড খাই তাহলে ভবিষ্যতে কি হবে? কি হ্যাঁ, এখান বলতেছিল? থেকে আমি কিচ্ছু শুনি নাই। কেউ কিছু বলতেছিল? ম্যাম আমি ওটা বরং কিশোরের ছিলাম। হয়েছে, হয়েছে। মানে কিশোরকে বলা হয়েছে। মিশরকে বললাম যে কিশোর মাইন্ড করিস না এবার তুই। না না, কিশোর ভালো ছেলে, কিশোর মাইন্ড করবে না। কিশোর মাইন্ড করছো জি ম্যাম। নাকি? না কিশোর ম্যাম, এত অল্প জিনিসে মাইন্ড করে নাই কেউ। এই যে দেখো, এখন ছোট ছোট লেখা হবে। এটা হলো নাইট্রোজেনের সাথে এই যে তার দুইটা বন্ড, হেটারোসাইক্লিক রিং এটা, ওকে? এখন এখানে একটা সিএস3 থাকবে, বিকজ অনেকেই বুঝতেছে, জানি অনেকে বুঝতেছে না, বাট কোশ্চেনও করতেছে না। এখানে থাকবে এভাবে CH3, দ্যাট মিন্স ও কি দেখো, একটা বন্ড, দুইটা বন্ড, তিনটা, চারটা, দ্যাট মিন্স কি ও নাইট্রোজেনের যে একটা দুইটা লোন পেয়ার ইলেকট্রন থাকে এখানে, এরকম দুইটা লোন পেয়ার ইলেকট্রন থাকে না, এই দুইটা লোন পেয়ার ইলেকট্রন সে ইউজ করে ফেলছে, দ্যাট মিন্স কি ওর মধ্যে এখন ইলেকট্রনের ঘাটতি আছে না, জি ম্যাম। জি ম্যাম। ওর মধ্যে ইলেকট্রন কম, সো ও হলো কি একটা টোটাল আয়ন, পজিটিভ আয়ন হিসাবে থাকতেছে, যেহেতু তার কাছে ইলেকট্রন ঘাটতি মানে তো পজিটিভ, সো দ্যাটস ওয়াই ওর সাথে OH আসবে, ওএসটা ওকে ওর এই ঘাটতিটা ফিল আপ করার জন্য ওএসটা, ঠিক আছে? জি ম্যাম। জি ম্যাম। এখন ক্লিয়ার সবাই? এখন আর কোনো প্যাচগুছ হবে না। জি ম্যাম। সবাই কি বুঝতে পেরেছো? যদি কোনো সিঙ্গেল কনফিউশনও থাকে আমাকে বলো। সবাই বুঝেছো? জি ম্যাম। ঠিক আছে। যেটি আনসার আছে এটাই। তো এই জিনিসটা এখন ক্লিয়ার, যেহেতু ও আয়ন হিসাবে থাকতেছে, দ্যাটস ওয়াই যে আমি বলেছিলাম যে সন্নিবেশ বন্ধনের বন্ধন হলো তাড়াতাড়ি ভেঙে যায়, এই জিনিসটা হলো সন্নিবেশ বন্ধন। এখানে চারটার একটা হলো সন্নিবেশ বন্ধন আছে, যেটা অনেক তাড়াতাড়ি বন্ড ভাঙতে ইজি করে, দ্যাটস ওয়াই হিট দিলে একে তো এই বন্ধনটা তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে, এটা হলো তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে, আর হলো এটা যেহেতু আয়ন হিসাবে আছে, এটা এটার থেকে ছুটে যাচ্ছে, ছুটে গিয়ে এই হাইড্রোজেনটাকে নিয়ে যাচ্ছে, সো সে কি হবে, পানি হিসাবে চলে যাবে, আর এই যে বন্ধনটা ভেঙে গেল, এই বন্ধন এখানে চলে আসবে, দ্যাট মিন্স এটা, ওকে? জি ম্যাম, এখানে ডট ডট তে যেটা দেখাচ্ছে এটা পার্শিয়ালি পানি তৈরি হচ্ছে আর পার্শিয়ালি বন্ডটা ভেঙে যাচ্ছে। এরপর জি ম্যাম। হলো সিমিলার রিঅ্যাকশন, এতক্ষণ লাগে যে এই রিঅ্যাকশনটা বুঝে না, সেটাই আবার হবে, আবার রিপিট করতে হবে। দুই নম্বর কোশ্চেন, এটা এখন বিটা কার্বনই না, ওর সাথে কি ওর কোনো বন্ড আছে? না ম্যাম। ওর সাথে ওর কোনো বন্ড আছে? নাই, দ্যাট মিন্স কি এখন বিটা কার্বন কয়টা? অনলি ওয়ান, বিকজ এখন আলফা কার্বন শুধু না, এখন তো শুধু আলফা কার্বন এটা, তো ওর সাথে তো ওর কোনো বন্ড নেই, তাহলে এখন যখন আবার আমরা এটা সিলভার হাইড্রোক্সাইড দিব, আবার হাইড্রোজেন যাবে, আবারও বিটা হাইড্রোজেন এটা নিয়ে যাবে, বিকজ এই হাইড্রোক্সাইডটা তখন কি আবারও এটার সাথে অ্যাটাচ হবে না? জি ম্যাম।
আর দেখো এখানে কিন্তু দুইটা ছিল, এখানে কি ছিল, দুইটা ছিল, এখন এখানে তিনটা মিথাইল আয়োডাইড আসবে, বিকজ এই মিথাইল আয়োডাইডটাও এখানে আসবে, দ্যাটস ওয়াই এখানে কিন্তু 3 লেখা আছে, এখানে কিন্তু আগে 2 লেখা ছিল, এই মিথাইল আয়োডাইডটাও এখানে আসছে সাথে, যেটা রিং এ গেছে, ওকে, রিং এ। আর আর বাকি হলো এরকম তিনটা, এগুলো সব মিথাইল মূলক গুলো আছে, মিথাইল মূলক, ওকে, ম্যাম মিথাইল তিনটা। তো এটার সাথে এখন আবার কি ওএইচটা আসবে, যেহেতু সে নাইট্রোজেনের ঘাটতিতে আছে, এখন আর কি আসবে, ওএইচ আসবে, জি ম্যাম বুঝেছো? তাহলে প্রথমে মিথাইল আয়োডাইড দিছিলেন বলো। 2টা, আবার দিলেন একটা। আবার দিচ্ছি একটা না, প্রথমে মিথাইল আয়োডাইড 2টা দিয়েছিলাম, 2টা এসেছিল, এখানে হাইড্রোজেনের বদলে 2টা এসেছিল, কেন? হাইড্রোজেনের সর্বোচ্চ বন্ধন কয়টা থাকতে পারে, 4টা, সো সে 2টা মিথাইলকে নিয়েছে। এখন কি হাইড্রোজেনের কাছে এখন কয়টা আছে, এখানে 2টা, এখানে একটা, 3টা, তো সে কি চাইলে আরেকটা নিতে পারে না? জি ম্যাম তখন যখন তুমি প্রেসার দিবা নেওয়ার জন্য, সে তখন আরেকটা নিবে, তো নিবেশে যাওয়ার পরে তার কাছে ইলেকট্রনের ঘাটতি হবে, দ্যাটস ওয়াই হাইড্রোক্সাইড আসবে। আয়োডাইডের তো কোনো ইয়ে দেখতেছি না বুঝি নাই কি? ম্যাম, আয়োডাইড যেটা আছে ওটা কি হয়ে গেছে? চলে যাবে। আচ্ছা ঠিক আছে। এখন দেখো এই হাইড্রোক্সাইডটা যে এসেছে, এই হাইড্রোক্সাইডটা আসছে, আমি যদি এখন হিট দেই সে তো আবার চলে যাবে, কাকে নিয়ে চলে যাবে বলো, কাকে নিয়ে যাবে, একে নিয়ে যাবে, তো একে নিয়ে কি হবে, পানি হবে, তো তখন কি এই বন্ডটা আবার ভেঙে যাবে না, এই জি ম্যাম। বন্ডটা, এই বন্ডটা আস্তে আস্তে ওই জোটার মতো ডট ডট করে ভেঙে যাবে, দ্যাট মিন্স এই বন্ডটা আবার এখানে এসে পড়বে, এই যে দেখো, কার্বনের সাথে যখন ডাবল বন্ড হয়ে যাবে তখন সে নাইট্রোজেনকে ছেড়ে হ্যাঁ, দেবে। তখন এই যে এই বন্ডটা নতুন করে ক্রিয়েট হবে, আর নাইট্রোজেনকে যদি ছেড়ে দেয় দ্যাট মিন্স কি, নাইট্রোজেন শুধু এরকম থাকবে, তাই না, এই যে আমার নাইট্রোজেন এরকম, এটাকেও সে ছেড়ে দিছে, দেখো হ্যাঁ, তো হোম পলিটিক্স হচ্ছে ম্যাম, নাইট্রোজেনকে দুর্নীতি করে আমরা একেবারে নিশ্চিত করে দিলাম। নাইট্রোজেনকে এত কাহিনী করে কেন, জাস্ট বাসা থেকে বের করার জন্য, বুঝছো? মাফিয়া মুভির মতো। জি ম্যাম, বাইর করার পরও সে শক্তিশালী, 4টাই আছে। না 3টা আছে, তিনটা। 3টা, এখন সে আর সন্নিবেশে যায়নি, এখন সেটা নরমাল হাইব্রিডাইজেশনে আছে, ওকে। জি ম্যাম। তো দেখো এই জিনিসটা যে প্রডিউস হলো, এখানে একটা ডাবল বন্ড, এরপর হলো এখানে একটা ডাবল বন্ড, এখানে একটা ডাবল বন্ড, এই জিনিসটা স্টেবল না, কজ এটার মধ্যে কি সুন্দর করে ইলেকট্রন গুলো যেটাই আছে সুন্দর করে বিস্তৃত হয় নাই, দ্যাটস ওয়াই এটা স্টেবল না, কজ এই লাস্টের দিকে এসে দুইটা আনস্যাচুরেশন থাকে, মাঝখানে কোনো আনস্যাচুরেশন নাই, এই আনস্টেবল কম্পাউন্ডটা আইসোমারাইজ হয়ে এরকম একটা স্টেবল কম্পাউন্ডে পরিণত হবে, যেটা তোমার করা লাগবে না, সে তার সুবিধার জন্য নিজে চেঞ্জ হয়ে যাবে, যে যেটা আসবে সেটা হলো পাইপেরিলিন, এই জিনিসটাকে আমরা চিনি, এই জিনিসটাকে আমরা চিনবো, এটা মলিকুলার ওয়েট বলে, এর ম্যাম, এটা হচ্ছে ম্যাম কেন এটা কেন এটার মধ্যে যে আনস্টেবল? ইলেকট্রনের বিন্যাসগুলা, এটা আনস্যাচুরেশন মানে কি, এখানে পাই ইলেকট্রন আছে, তাই না, পাই ইলেকট্রন আছে, যখন লাস্টের দিকে দুইটা পাই ইলেকট্রন এবং এখানে কোনো পাই ইলেকট্রন নাই, ওরা ওদেরকে টানতে থাকে, কজ এই কার্বনটা তখন ইলেকট্রন ঘাটতিতে ভুগে, বুঝেছো? এই কার্বনটা অনেক ইলেকট্রন ঘাটতিতে ভোগার কারণেই হলো এর সাথে বন্ড একটা ভেঙে দিয়ে এখানে বন্ড ক্রিয়েট করে, বা এটা একজন করলেই হয়েছে, স্ট্রাকচার সেমই দাঁড়ায়, তো ও যখন ওর সাথে বন্ড ক্রিয়েট করবে তখন ও হলো আর কোনো ঘাটতিতে ভোগে না, আর এই কার্বন এত বেশি ঘাটতিতে ভোগে না, কজ ওর পাশাপাশি একটাতে আছে, এরকম একটার জন্য মানে আনস্টেবল থাকে, পাই ইলেকট্রন গুলো সুন্দর করে সারা স্কেলিটন জুড়ে পাই ইলেকট্রন যখন সুবিন্যস্ত হবে তখন স্ট্রাকচারটা বেশি স্টেবল হয়, বুঝতে পেরেছো? জি ম্যাম। এর জন্য এরকম একটা স্টেবল স্ট্রাকচার আসবে আইসোমারাইজ হওয়ার পরে, এবং এটা হলো আমাদের নন স্ট্রাকচার, এটাই আমরা চাচ্ছিলাম, এটাই হলো অ্যাকচুয়ালি কার্বন স্কেলিটন, দ্যাট মিন্স যখন এই জিনিসটা প্রডিউস হয়ে যাবে তখন হলো আমরা ব্যাক রিঅ্যাকশন করে, এটা হলো আমি শিখাচ্ছি, ব্যাক রিঅ্যাকশন করে আস্তে আস্তে এই পাইরিডিনটা আমরা বের করতে পারবো, বুঝেছো? এটা কিন্তু আমরা আগে থেকে জানতাম না, আমরা জেনেছি লাস্টে গিয়ে এটাকে, এটাই জি হলো ম্যাম। তোমার কার্বন স্কেলিটন, এটার থেকেই হলো আমরা বলেছিলাম না আগের স্লাইডে যে দ্য নেচার অফ দ্য কার্বন স্কেলিটন ক্যান বি অবটেইনড, এটাই হলো এইভাবে কার্বন স্কেলিটনটা অবটেইনড হয়েছে, আর আরেকটা কথা বলেছিলাম কি হবে, স্ট্রাকচার ওপেন হবে বাই দ্য এলিমিনেশন অফ নাইট্রোজেন, এই যে নাইট্রোজেনটি ঘর থেকে বের করে দিয়েছে, ঠিক আছে? জি ম্যাম।
সো হফম্যানের দুইটা জিনিস শিখাইতে পারছি আমি, সবাই কি বুঝেছো? জি ম্যাম, আর বুঝতে আমি পারছি। সরি যে এদিকে অনেক তালগোল পাকায় ফেলছিলাম। সো এখন কি ক্লিয়ার? আর কি কেউ ভুল হবে না তো? না ম্যাম, হ্যাঁ ম্যাম। অবশ্যই হবে না। ঠিক আছে, হফম্যান যে বোঝানো গেছে এটাতে আমি অনেক খুশি এবং সবাই তো বুঝছে। আমি যখন স্টুডেন্ট ছিলাম কিছুই বুঝায় না, এমএ চলে গেছে, আমরা এমএ শিখে নিছি। তো এটা হলো আরেকটা বলেছিলাম যে এমএনস মেথড আছে, এটাও হলো ইম্পর্টেন্ট, বাট হলো কাইন্ড এটার মধ্যে দেখে আমি আর একদম স্লাইড পুরো নোটের মতো করে দিয়ে দিচ্ছি, তোমরা খালি নোট। এই কারণে অনেক সুবিধা হচ্ছে। আমাদের হচ্ছে বয়সের কারণে এমনি আমরা ভারে হয়ে পড়ছি, এখন যদি নিজেদের তৈরি করে করা লাগতো আমরা বাঁচতাম, মানে সুশান্ত সিং রাজপুত আমার হয়ে যেতাম। হলো না, তোমাদের না না এসব বলতে হয় না। তোমাদের হলো যেহেতু এমনি জবের প্রেশার থাকে, একটা দিন মাত্র পড়ো, তার মধ্যে এত প্রেশার, ফ্যামিলির প্রেশার, আমাদের তো আবার এই জিনিসগুলো ছিল না। তো তোমাদের সিচুয়েশন আমাদের সিচুয়েশন অনেক আলাদা। আবার হলো তোমরা অনেক কষ্ট করে পড়াশোনা করতেছো। আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমার মনে পড়ে না যে আমি কিছু করছি, আমি শুধু স্টুডেন্টই ছিলাম, বাট তোমাদের রেসপন্সিবিলিটি আমার থেকে অনেক বেশি, তাই না? তো দ্যাটস জি ওয়াই ম্যাম। তোমাদেরকে অবশ্যই একটু ইজি করে পড়ানো উচিত। দ্যাটস ওয়াই হলো আমি ফার্স্টে চাইছিলাম বই পড়া বা আমার মতো বানাতে হবে, পরে বুঝছি না আমি তো আমার মতো বানাতে পারবো না, কারণ ওদের সিচুয়েশন হ্যাঁ আমার এই সিচুয়েশন সেম না। জিনিসটাই কত স্যার ম্যামরা বুঝতে চাই না ম্যাম। না আবার হলো তোমাদেরও বুঝাইতে হবে ওইভাবে, তোমাদেরও অবশ্যই দেখাইতে হবে, ইগারনেস দেখাইতে হবে, না ম্যাডাম আমরা একটু বুঝতে চাই বাট আমরা এতটুকু টাইম দিতে পারি না। ম্যাম ওটা বুঝাইতে অনেক কিছু হয়ে গেছে ম্যাম, ওই সময় আর গভীরে যায় না। আচ্ছা ঠিক আছে, চলো আমরা আবার পড়াশোনায় ব্যাক করি। আমরা ওর হফম্যান মুখ বুঝে খুঁড়িয়ে গেছো? যাবনি। না 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 দরকার নাই। শোনো হফম্যান পড়লাম, এখন আমরা আরেকটা যেটা দেখবো সেটা হলো জিঙ্ক ডিস্টিলেশন দেখবো, অনেক ইজি, কিছুই না। এই স্ট্রাকচারটার নাম হলো মরফিন। সবাই মরফিনকে চিনো বাট স্ট্রাকচার চিনো না, এটা মনে রাখবে। এটা কিসের স্ট্রাকচার? মরফিনের মরফিন। স্ট্রাকচার। হ্যাঁ সামনে গিয়ে শিখা লাগবে, বিকজ আমি দিছি সিলেবাসে আছে, তো আগে থেকে বলে দিচ্ছি। সেটা তো তো অবশ্যই দেখো দরকার। zinc distillation কি জিনিস? The distillation of alkaloid over zinc dust degrades into a stable aromatic derivatives. The reaction indicates that the morphine is possessing phenanthrene nucleus. কিছুই নাই এটার মধ্যে, খালি জিঙ্ক ডাস্ট একটা জিনিস পাওয়া যায়, সেটা দিয়ে হলো যদি আমি কোনো অ্যালকালয়েডকে রিঅ্যাকশন করাই, ও হলো ভেঙে চুরে অটোমেটিক্যালি নিজে একটা স্টেবল স্ট্রাকচারের মধ্যে আসবে, নিজেই ভেঙে চুরে রিঅ্যাকশন হয়ে একটা স্টেবল ফরম্যাটে চলে আসবে। এবং যে স্টেবল ফরম্যাটটা আসবে অবভিয়াসলি একটা ছোট স্ট্রাকচার হবে যেটা আমাদের নোন থাকবে। যেমন মরফিনকে যখন জিঙ্ক ডাস্ট দিয়ে রিঅ্যাকশন করা হলো, যে স্ট্রাকচারটা ক্রিয়েট হলো সেটা হলো ফিনান্থ্রিন নিউক্লিয়াস। এটা আমাদের একটা নোন স্ট্রাকচার, জাস্ট 3টা বেন্জিং রিং থাকে এবং ডাবল বন্ড গুলো আলাদা আলাদা, মানে কাইন্ডা এই দুইটা তো বেনজিনের মতোই ডাবল বন্ড, বাট এটার মধ্যে একটা ডাবল বন্ড থাকে জাস্ট। তো এরকম এই 3টা বেনজিন রিং এর নিউক্লিয়াস যখন একসাথে থাকে সেটাকে কি বলা হচ্ছে? ফিনান্থ্রিন নিউক্লিয়াস। ওকে, এটা আমরা ম্যাম চিনবো। সো এটা এই রিঅ্যাকশন থেকে কি বলা যায় না যে হ্যাঁ মরফিনের স্ট্রাকচারের মধ্যে অবভিয়াসলি একটা ফিনান্থ্রিন নিউক্লিয়াস ছিল, দ্যাটস তো এই ভেঙে চুরে এটাকে প্রোডিউস করেছে সে। জি ম্যাম, তো বলা এটাই যায়। হলো মেইন জিনিস। বলো কে কোশ্চেন করতে চাচ্ছিলা? ম্যাম এই যে ভিতরে যে রিঅ্যাকশন গুলো হলো ম্যাম, এটা কি আবিষ্কার হয়েছে যে ভিতরে কেমনে কি হয়েছে? অবভিয়াসলি আবিষ্কার হয়েছে, অবভিয়াসলি অনেক বড় বড় মেথড আছে এগুলা দেখানোর জন্য। এখন যদি এগুলা পড়াইতে যাই সিলেবাসটা শেষ হবে না।
অবভিয়াসলি আছে, স্টেপ ওয়াইজ, একবারেই হয়ে যায় না। দিলাম আর হাত পা একটা পুতুলের হাত পা সব ভেঙে চলে সে হলো একদম জি ম্যাম, খুব সুন্দর এরকম দেখতে দেখা যাচ্ছে। এরকম অবভিয়াসলি না। ম্যাম এটার এই থেকে যে সবকিছু অ্যারোমেটিক ভেঙে ডেরিভেটিভ চলে এরকম এটা কি হবে না। নাম? বুঝি নাই। এই যে অ্যারোমেটিক ডেরিভেটিভ যেটা আমরা মরফিন থেকে তৈরি করতেছি হয়ে গেল, ফিনান্থ্রিন, ফিনান্থ্রিন, এটাকে ফিনান্থ্রিন নিউক্লিয়াস বলে, এই যে এখানে লেখা আছে। দ্য তাহলে এটা কি রিঅ্যাকশন কাজে লাগে? ইন্ডিকেটস এটা দ্যাট আমরা কেন মরফিন, করলাম? বুঝিন নাই। কারণ না আমরা এটা তৈরি করলাম বা করতেছি, এটা কেন করতেছি? কজ তখন আমরা বলতে পারবো যে হ্যাঁ মরফিনের ভিতরে একটা ফিনান্থ্রিন নিউক্লিয়াস আছে। মরফিনের স্ট্রাকচার তো কেমন ছিল আমরা জানি না, জিংদাস দিয়ে করার পরে এই স্ট্রাকচারটা পেয়েছি এবং এই স্ট্রাকচারটাকে আমরা না না চিনি। আমার কথা হচ্ছে না, যে এটা আমরা তুই তো একটা করতেছি, এটা আননোন, তো বস্তু কিশোর, আছে, তুই কেন তো একটা করতেছি? আননোন বস্তু দিয়ে করতেছস, আননোন বস্তু বোঝার জন্য, বুঝিস না ব্যাপারটা? তুই তুমি তোর কিশোর শোনো, তুমি তো মরফিনের স্ট্রাকচারটা আমি এখানে দেখাই দিছি, বাট তুমি যখন হ্যাঁ। আবিষ্কার করতেছো তুমি তখন এটা স্ট্রাকচার জানো না, তুমি নিজে এটা স্ট্রাকচার আবিষ্কার করতেছো। তো তুমি যখন এরকম একটা জিনিস পাবা যে হ্যাঁ ও জিংদাস দিয়ে করার পরে এরকম একটা ফিনান্সিয়াল নিউক্লিয়াস আসছে, ফিনান্সিয়াল নিউক্লিয়াসকে তুমি চিনো, তো তোমার জন্য ইজি ওখানে হয়ে গেল না, ওর একটা পার্ট তাহলে তুমি ওখানে আবিষ্কার মরফিন করে থেকে ফেললা। এটা ধারণা করতে পারবো আমরা, শুধু এটাই। হ্যাঁ হ্যাঁ, Because আমি কি এই মেথডের নামই হলো ডিগ্রেডেশন। ডিগ্রেডেশন করে ছোট ছোট জিনিস নন স্ট্রাকচার আমরা প্রডিউস করে বলতে পারবো হ্যাঁ, যে হ্যাঁ এই ছোট ছোট স্ট্রাকচার গুলো একসাথে মিলে ওই বড় কমপ্লেক্স স্ট্রাকচারটা আছে। শুধু যে হ্যাঁ। ডিগ্রেডেশন করেই তুমি এটার স্ট্রাকচার বানায় ফেলবা তা কিন্তু না, তোমার কিন্তু আরো কেমিক্যাল মেথডে যেতে হবে, ফিজিক্যাল মেথডে যেতে হবে, সবকিছু মিলেই একটা স্ট্রাকচার করতে হয়। ঠিক আছে, বুঝতে পেরেছো? জি ম্যাম। ওকে, সো থার্ড মেথড যেটা আছে সেটা হলো অ্যালকালি ফিউশন। এটাও কিছুটা জিং ডিস্টিলেশনের মতো। কি করা হয় দেখো, ফিউশন অফ অ্যালকালয়েড উইথ সলিড পটাশিয়াম হাইড্রোক্সাইড, সলিড পটাশিয়াম হাইড্রোক্সাইড gives simple fragment of which the nature of alkaloid can be derivatives. That means খুবই সিম্পল কিছু ফ্র্যাগমেন্টস দিবে যেটা থেকে অ্যালকালয়েডের নেচারটা বোঝা যাবে বা যেটা থেকে অ্যালকালয়েড ট্রু অ্যালকালয়েডটা প্রডিউস হয়েছে। দ্যাট মিন্স পাপাভেরিন হলো একটা অ্যালকালয়েড, এটাকে যদি আমি সলিড পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে ফিউশন করি তখন হবে কি প্রডিউস হবে, আইসোকুইনোলিন প্রডিউস হবে সাবস্টিটিউটেড। দ্যাট মিন্স আইসোকুইনোলিনের কিছু ব্রাঞ্চ প্রডিউস হবে, মানে এই পাপাভেরিনের মধ্যে কিছু আইসোকুইনোলিন ছিল যেগুলো হলো সাবস্টিটিউটেড হয়ে যাবে, মানে ওর থেকে আলাদা হয়ে যাবে। তখন কি আমি বলতে পারবো না যে হ্যাঁ এটার মধ্যে আইসোকুইনোলিন ছিল, বলা যাবে না জি ম্যাম। পাপাভেরিনে? হ্যাঁ দেখো এটা লেখা আছে, দ্যাট মিন্স দিস রিঅ্যাকশন ইন্ডিকেটস দ্যাট পাপাভেরিন ইজ কন্টেইনিং আইসোকুইনোলিন নিউক্লিয়াস। ওকে, তো এভাবে অল্প অল্প জিনিস, ছোট ছোট জিনিস করা যায় ডিগ্রেডেশনের মাধ্যমে, বা সবকিছু মিলাই টিলাই করা যায়। ম্যাম এখন প্রবলেম আসো হচ্ছে কি এই টার্মগুলো আমাদের কাছে খুবই আনকমন, মানে এই কারণে পাপাভেরিন, এটা ভাবতে বা চিন্তা করতে একটু সমস্যা হয়, ইমাজিন করতে করতে। পাপাভেরিন মরফিন এগুলো নাকি হ্যাঁ কুইনোলিন? ম্যাম, না ম্যাম, মরফিন পরিচিত মরফিন NSA তো কি? নাম শোনা বা বিভিন্ন জায়গায় করা, কিন্তু ম্যাম এই টোটালি আমাদের এই যে এই কেমিক্যাল প্রোডাক্টস যেগুলো আমরা করতেছি, মানে আইসোকুইনোলিন তোমাদের কাছে পরিচিত না সেটা বলতেছো? ম্যাম আইসোকুইনোলিন আমাদের এই বা যে হলে প্রত্যেকটা যে ফিনান্থ্রিন আমরা যে নিউক্লিয়াস, এগুলো কি কখনো যে- আগে নাম শুনো নাই? ফিনান্থ্রিন দেন হলো আইসোকুইনোলিন। না ম্যাম, না ম্যাম, টোটালি এই ম্যাম এই ন্যাচারাল কেমিস্ট্রি পড়তে এসে অনেক টার্ম পাচ্ছে যেগুলো আমাদের কাছে হচ্ছে খুবই নতুন নতুন, এই কারণে এই জিনিস চিন্তা করতে গিয়ে হচ্ছে একটু গোলায় যায় মাঝে মাঝে। আচ্ছা, আমি তো এখন জানি না তোমাদের বায়ো অর্গানিক কেমিস্ট্রি বা কেমিস্ট্রি ওই যে মেকানিজম একটা আছে না, কি জানি মেকানিজম, আল্লাহ কিছুর নাম শুনতে ভুলে যাচ্ছে আমি। ম্যাম রিঅ্যাকশন মেকানিজম। রিঅ্যাকশন মেকানিজম, রিঅ্যাকশন মেকানিজম আর বায়ো অর্গানিক 1 বায়ো অর্গানিক 2 এগুলাতে কি কি পড়ে আসছো, বাট এগুলো পড়ে আসার কথা, মানে এই টার্মগুলো না পড়ে আসলেও অ্যাট লিস্ট জানার কথা। বায়ো অর্গানিক তো ভার্সিটি কোন ক্লাসে আমাদের ক্লাস নেবে, এটা খুঁজতে খুঁজতেই তো আমাদের কেন? 809 কোণে 902 কোন রুমে ক্লাস হবে, ক্লাস যাইতে যাইতে অর্ধেক ক্লাস শেষ, বুঝি নাই। লিফটের জন্য লিফট শেষ। তখন হলে অনলাইনে সিস্টেম থাকলে ভালোই তো না, সরাসরি ক্লাসরুম পাওয়া যাচ্ছে না। ফার্স্ট সেমিস্টারে সেকেন্ড সেমিস্টারে এগুলো পড়াইছে তো না এরকম আসলে হলে ভালো হতো যে আরে ক্লাসরুম পাচ্ছে না, ওকে ঠিক আছে যেখানে সিঁড়িতে টিড়িতে বসে যাও, অনলাইনে ক্লাস করতেছি, জি ম্যাম। এটা রুমে বসে ক্লাস নিবে, তোমরা হলো ভার্সিটির যে কোনো জায়গায় বসে বসে ক্লাস করবে। ম্যাম তাহলে তো ক্যাম্পাস লাগতোই না। ম্যাম আমি ভার্সিটির সিঁড়িটাকে খুব মিস করি ম্যাম, আমার ওইখানে রুমাল হারায় গেছিল। কি বুঝি নাই? ম্যাম ওইটা একদিন তোমার ক্লাস করার পরে একটু নোট করতেছিলাম দেখে একটা মানে উঠছি চলে গেছি, কিন্তু মনে নাই যে রুমালটা পাশে পড়ে রয়েছে, এই জন্য ভার্সিটির সিঁড়িটাকে কোনোদিন আমি ভুলবো না, আমার খুব পছন্দের একটি রুমাল। রুমালের জন্য সিঁড়ি? ভার্সিটির সিঁড়িতে এমনি সব স্টুডেন্টদের এমনিতেই পছন্দ থাকার কথা, সব আড্ডা তো ওদিকেই হয়। ম্যাম আরো বিশেষভাবে একটু ঘটনা ঘটে। ম্যাম আমগর ভার্সিটিতে বসে সিঁড়িতে বসে আড্ডা দেওয়ার মতো নাই, একটু কেন? পর পরই সরা লাগে।
ও ফ্যাকাল্টিটা এন্টার করে এজন্য সাইড করে বসবা না দরজার ম্যাম সামনে সিঁড়ি বসবা। অনেক তো চাপা সিঁড়ি। হ্যাঁ ও না তোমাদের ওই সিঁড়িটা যেখান দিয়ে নামে আমি তো একদম ফ্রন্টের যে সিঁড়ির কথা আমি ফ্রন্টের বলছি। সিঁড়ির কথাই বললাম, ওখানেই বস, ওইখান থেকে আর তবে আমি হলাম যতবার গিয়েছি কয়েকবার ওই যে ডিউটি করার জন্য বা রোস্টারের জন্য গিয়েছি দেখেছি যে স্টুডেন্টরা ওই সিঁড়িতে বসে। আর যেটা এমনি সিঁড়ি এত তো ইউজ করি না, লিফটে গিয়েছি, বাট ওইটা তো অনেক চাপা, ওইখানে বসার মতো তো তেমন কোনো জায়গাই নেই, যেটা নর্মাল ওঠা নামার জন্য যে সিঁড়িটা, বাট ফ্রন্টের সিঁড়িটা একটু ওয়াইড। জি ম্যাম। তাও জি ভালো, ম্যাম। তোমরা তোমাদের এটাই আমাদের ক্যাম্পাস plus এত ম্যাম। খারাপ না, ফ্রন্টের তোমাদের সিঁড়ি ক্যাম্পাস আমাদের কিন্তু কাছে ভালোই বড়। ম্যাম হুম। ক্যাম্পাস নিয়ে আর কিছু বললেন না। ওই ল্যাব পরীক্ষা দিতে ভার্সিটিতে গেছিলাম, যাওয়ার পরে 9 তলার মধ্যে কোনো একটা ওয়াশরুমে আমি ফ্লাশ খুঁজে পাই নাই, সব ফ্লাশ খুলে রাখছি। মানে আমি কি বুঝলাম না এটার কি সায়েন্স। কি সব ওয়াশরুমের ম্যাম ফ্লাশ কোনো খুলে রাখছে। ওয়াশরুমে লাইট নাই ম্যাম, সবগুলা খুলে ম্যাম রাখছে। অনেক ওয়াশরুমে নিয়ে লক গেছেন লক নাকি ভালো কেউ? না, লক নষ্ট, কি ফ্ল্যাশ বলো? কাজ করে না। আল্লাহ ম্যাম কি আমি তো অবস্থা। ফ্লাশই পাই নাই, আরে ফ্লাশ বুঝলাম না কেন। হ্যাঁ অনেক ওয়াশরুমে কমোড আছে কিন্তু বদনা ইউজ করতে হয়। কি অবস্থা, আল্লাহ রে আল্লাহ, এগুলো তাহলে কমপ্লেন করো তোমরা। ম্যাম এটা কমপ্লেন ম্যাম, করার একটা লাভ ইস্যুর নাই। বিষয় না। স্টুডেন্টদের গুলো কিরকম আমি জানি না তো, বলতে পারতেছি না আমি। এরপরে ম্যাম 9টা যে যে দরকার না তাহলে দেখে গেছে যে অন্তত যে যাবে সে বিপদে পড়বে না। না হ্যাঁ, আমাদের ভার্সিটির ওয়াশরুম গুলো থেকে ওয়াশরুম করতে গেলে আগে সব চেক আপ করে নিতে হয় ঠিকঠাক আছে কিনা। বাবার মনে হয় তোমাদের মনে হয় ওয়াশরুম সেটাই। কম তাই না? প্রতি ফ্লোরের মনে হয় ডিপার্টমেন্টের জন্য আলাদা করে দেওয়া নেই, মেবি ফ্লোরে ডিভাইড করা। 2 ম্যাম ফ্লোর মিলিয়ে একটা। দুই ম্যাম ফ্লোর আর মিলে ওখানে একটা? যে মানে ন্যাচারাল ম্যাম, ন্যাচারাল যে আমাদের সেন্ট সেটা অসাধারণ। ওখান থেকে যদি কোনো মানে আহ কি বলে এয়ার যদি পৃথিবীতে সাপ্লাই দেওয়া যাবে, ওখানকার যে এয়ার আচ্ছা থাক, আমরা আর কথা না বলি। বাথরুমের যে এয়ারটা। শুধু শুধু এগুলো নিয়ে কথা না বলি, আমি একটু আগে ভাত খেয়েছি প্লিজ। ম্যাম একটা হ্যাঁ কথা বলো, ছিল ম্যাম, হ্যাঁ বলো। আপনি মানে মানে এখানে প্রাইম এশিয়াতে মানে জয়েন হয়েছেন কোন দিকে, মানে কত সালের দিকে? এই সালে করছি না, না আগের 99 সালে না 2020 তে। আমি তো এই তোমাদের এসেই অনলাইন ক্লাস পাইছি, আমি তোমাদের কোনো ফিজিক্যাল ক্লাস পাইনি তো। ও আমি না তো ম্যাম, student আপনাকে দের আমি বলছি। এতদিন এক ম্যাম ভেবে ক্লাস করছি, এখন তো তাহলে সেই ধারণা ভুল হয়ে গেল। আমি তো ভাবছি যে ম্যাম আচ্ছা এই ম্যাম, এখানে আচ্ছা আমি ঠিক গত আছে। ক্লাসে বলছি ম্যাম আপনার সঙ্গে আমাদের হ্যাঁ। একটু দেখা সাক্ষাৎ দরকার। হ্যাঁ আমি বলছি না পরীক্ষা নিব না, আজকে রাতে তো পরীক্ষা হবে। না ম্যাম দিবা। আজকে রাতে তো না। না না সোমবার রাতে। ম্যাম, জি ম্যাম। হ্যাঁ আমার অন্য বেচের সাথে ম্যাম আজকে ওই সোমবারের রাতে পরীক্ষা দিমু না ম্যাম ম্যাম। তাহলে আজকে যে অন্য ব্যাচের সাথে পরীক্ষা আছে আজকে আমরা লিংকটা দিয়ে না, আমরা ঢুকে ক্যামেরা অন করে দেখে আসবো। অন্য বেচে তো পরীক্ষা দিবে না, ওরা কি দিবে? ওদের পরীক্ষার সাথে তো তোমাদেরও পরীক্ষা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তোমাদের যদি এত ইচ্ছা হয় তখন আমরা লাস্ট ক্লাসে আমরা সবাই ওকে, ধরো সিলেবাস শেষ হয়ে গেল, বাকির নাম ফাঁকি নাহিদ, মনে রাখিস। ইরে ম্যাম তো বোঝে না বাকির নাম যে ফাঁকি। না 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 না, আমার মন থাকে, সমস্যা নেই। আমি কোনো কিছু ভুলি না তো, আমি বলছি না তোমাদের কোশ্চেন এটা ইজি করবো, পরেরটা অনেক ট্রিকি হবে, আমার মনে আছে। কিশোর লাস্ট ক্লাসে ওইরকম ফেসিয়াল টিসেল করি আসি। ম্যাম তোমরা অনেক ফাজি বুঝছো। না ম্যাম আমাদের তো তোমরা অনেক এর আগের ম্যাম সেমিস্টার রাফিয়া ম্যামের সাথে ক্লাস ছিল তাই না? ম্যাম তোমাদের রাফিয়া ম্যামের সাথে ক্লাস ছিল চতুর্থ ম্যামের সাথে সেমিস্টারে, আমরা এমনি ক্লাস পাইছি ভার্সিটিতে। এন্ড্রোক্রাইনোলজি ক্লাস নিছে। তার আগেও তো পাইছি যে নাথ কি জানো পাইছিলাম, অর্গানিক কেমিস্ট্রি পাইছিলাম। অর্গানিক কেমিস্ট্রি 2, হ্যাঁ শেষের দিকে পাইছিলাম মিডের আর পর। এন্ড্রোক্রাইনোলজি করছি। হ্যাঁ এন্ডোক্রাইনোলজি দুই সেমিস্টারে পড়া হয়েছে রাফিয়া ম্যামের সাথে। হ্যাঁ তো কি কথায় কথায় হলো কোন বেচ পড়েছে এটা নিয়ে কথা হচ্ছিল, তো রাফিয়া ম্যাম বলতেছিল যে তোমরা তো অনেক ভদ্র বেচ। আমি বলি রাফিয়া ওরা তো অনেক দুষ্ট। রাফিয়া বলে না ওরা তো দুষ্ট না। ম্যাম রাফিয়া ম্যাম এন্ড্রোক্রাইনোলজি পড়াইছে টানা, কোন রকম কোনো নাই, মানে অনেক বড় ইয়া ছিল তো, কথা বলার সময় নাই। আমরা দুষ্ট কি ভালো ওটা তো ম্যাম বুঝবে কেমনে। না এন্ডোক্রাইনোলজি কিন্তু অনেক বড় একটা এন্ডোক্রাইনোলজি, তারপরে ম্যাম তো ইমিউনোলজি প্রচুর পড়াইছে, এগুলো প্রচুর পড়া। প্রচুর পড়া। শুধু তোমাদের মানে এই কোর্সটাই হলো আমি তোমাদের সাথে এত গল্প করতে পারি, অন্যান্য বেচের সাথে কথা বলে ওরা বুঝবে না যে আমি এত আরেকটা ক্লাস আছে ম্যাম। বুঝি নাই ম্যাম আমাদের আরেকটা ক্লাস আছে আপনার মতোই, মানে এভাবেই
গল্প করতে করতে পড়ানো শেষ হয়ে যাচ্ছে সব। হ্যাঁ, এই কোর্সটা খুবই ছোট। এটা হলো যদি গল্প টল্প করেও আমি শেষ করাই, শেষ হওয়া পসিবল, অন্যান্যগুলো পসিবল না। পরীক্ষা কি ম্যাম গুগল ফর্মে হবে ম্যাম? গুগল ফর্মে হবে পরীক্ষা, গুগল ফর্মে হবে। 15টা থেকে বা 15টা বা 20টা কুইজের মতো থাকবে। টাইম তো বলেই দিয়েছি, 15টা থাকতে 15 মিনিট, 20টা থাকতে 20 মিনিট। ম্যাম এই পরীক্ষার মধ্যে যদি ভিডিও অন করে তাহলে এগুলাই অন করবো তো টাইম টিমিটে বাড়ায় দেন একটু দয়া করে না, ম্যাম ম্যাম, গ্রামে তো এটা নেটওয়ার্কে হবে না। অনেক সমস্যা থাকে, একসাথে তো এত আজকে আমি ছাদে গিয়ে ম্যাম হাতে মানে কার্নিশে দাঁড়ায় দাঁড়ায় ক্লাস করছি, খুবই প্রবলেম হচ্ছিল নেটের। ক্লাসের থেকে সকাল থেকে। পরীক্ষা গুগল ফর্মে পরীক্ষা দেওয়া আরো ইজি, কজ একটা জাস্ট গুগলের লিংক দিব, এরকম জুমেও তোমাদের এন্টার করার দরকার নাই। জুমে একটা গুগলের লিংক দিয়ে দেবো, এন্টার করবো, তোমরা জাস্ট হলো রাইট অ্যানসার গুলোকে তাহলে ক্লিক করে আপনাকে দিবা। কিভাবে দেখবো ম্যাম? এটা হচ্ছে একদম শেষ করে এটা লাস্ট ক্লাসে হবে, এখন হবে না, কজ তাহলে আর ম্যাম পরীক্ষা আপনি দেওয়া যেদিন লাগবে না। ইউনিভার্সিটিতে যাবেন আমাদের জানায়েন ম্যাম, আমরা দেখা করতে যাব আপনার সাথে। আচ্ছা ঠিক আছে, আমি জানাবো। আমার রোজটা আগে লকডাউন শাটডাউন শেষ হোক। তাহলে তো এই বছর হবে না। হ্যাঁ, তাহলে আর কি করার বলো। ম্যাম ওদের আর বেশি সুযোগ দেন না ম্যাম, ওরা কি দেখে বলে হ্যাঁ, ফেলবো, চলো আমরা এখন ওদের পড়াশোনাতে মুখের ফিরে কিন্তু যাই। ঠিক নাই। চলো আমরা পড়াশোনাতে ফিরে আসি। ফিজিক্যাল মেথড, আমি তোমাদের কি দুইটা মেথড শিখাইছি, একটা কেমিক্যাল মেথড, ডিগ্রেডেশন মেথড, আর হলো লাস্টের যেটা সেটা হলো ফিজিক্যাল মেথড। এটাতে বুঝার এত কিছু নাই, যারা বিশেষ করে ডায়াগনস্টিক ল্যাবগুলোতে কাজ করে তারা আরো ভালো বুঝতে পারবা। জাস্ট কিছু মেথডস আছে যেগুলো দিয়ে হলো কিছু কিছু স্পেসিফিক জিনিস আমরা বুঝতে পারবো। এবং এই ফিজিক্যাল মেথডও যে অ্যাপ্লাই করে তোমার এই স্ট্রাকচার ডিটারমাইন করা যায়, এই জিনিসটা হলো যে অনেক বছর হয়েছে তা না, কিছুদিন আগে দিয়ে আবিষ্কার, মানে কয়েক বছর যাবত এই জিনিসটা ইউজ করা হচ্ছে স্ট্রাকচার ডিটারমিনেশনের জন্য। এজন্য বলা হচ্ছে রিসেন্টলি ফিজিক্যাল মেথড আর ইউজড ইন কনজাংশন উইথ কেমিক্যাল রিঅ্যাকশন এন্ড ইট ইজ পসিবল টু ডিটারমাইন এ স্ট্রাকচার ইন এ ম্যাটার অফ ডেজ গিভেন এ ফিউ মিলিগ্রামস অফ পিওর কম্পাউন্ড। মাত্র কিছু ফিউ মিলিগ্রামস যদি আমার থাকে পিওর কম্পাউন্ড, সেটা থেকে মাত্র কয়েক দিনের মধ্যে আমরা এটা স্ট্রাকচারটা ডিটারমাইন করে ফেলতে পারবো উইথ দ্য হেল্প অফ কেমিক্যাল মেথড এন্ড ফিজিক্যাল মেথড। ঠিক আছে, কেমিক্যাল বলতে দুটোটা বোঝানো হচ্ছে, কেমিক্যাল প্লাস ডিগ্রেডেশন, বিকজ দুটোটা তো কেমিক্যাল রিঅ্যাকশন। তো ফিজিক্যাল মেথড কি কি আছে দেখো, আইআর ইউজ করতে পারি আমরা, দ্যাট মিন্স ইনফ্রারেড স্পেকট্রাম ইউজ করতে পারি। ইউজ করলে কি হবে, গিভস ইনফরমেশন অ্যাবাউট মেনি ফাংশনাল গ্রুপস, অনেকগুলো ফাংশনাল গ্রুপস সম্পর্কে আমরা আইডিয়া নিতে পারবো, কজ এক একটা ফাংশনাল গ্রুপের আইআর এর যেই রেজাল্ট আসবে সেটা কিন্তু ডিফারেন্ট। হাইড্রোক্সিল গ্রুপের জন্য যে আইআর স্পেকট্রা আসবে অবভিয়াসলি কার্বক্সিলিক অ্যাসিডের জন্য সেটা আসবে না। প্রতিটার আইআর এর জন্য যে রেজাল্ট আসবে এটা আলাদা আলাদা স্পেসিফিক রেজাল্ট। সো আমরা ওইখান থেকে বলতে পারবো যে ভিতরে কি কি ফাংশনাল গ্রুপ আছে। দেন হলো আলট্রাভায়োলেট, আলট্রাভায়োলেট দিয়ে কি করা যাবে, আনস্যাচুরেশন অর অ্যারোমেটিক রিং, এগুলো হলো ডিটারমাইন করা যায় আলট্রাভায়োলেট দিয়ে। এনএমআর দিয়ে কি করা যায়, এনএমআর দিয়ে হলো মোর ভার্সেটাইল ফর ডিটেক্টিং মেনি ফাংশনাল গ্রুপস, এই আইআর এর মতো এটা হলো বেশি ভার্সেটাইল আরো। আর দ্য নেচার অফ প্রোটনস, কার্বন এন্ড হেটারোসাইক্লিক রিং, এগুলোও এনএমআর থেকে আমরা জানতে পারবো কি কি, চারটা জিনিস, ফাংশনাল গ্রুপ সম্পর্কে, দেন প্রোটনের নেচার সম্পর্কে, কার্বনের নেচার সম্পর্কে এবং হেটারোসাইক্লিক রিং এর নেচার সম্পর্কে। লাস্টেরটা না, ফোর্থ নাম্বারটা দেখো মাস স্পেকট্রা, এটা দিয়ে কি করা যায়, মলিকুলার ওয়েট, এটা তো আমরা প্রায় করে থাকি সবাই। দ্য ফ্র্যাগমেন্টেশন গিভস দ্য ইনফরমেশন অ্যাবাউট দ্য মলিকুলার ওয়েট এন্ড ডিগ্রেডেশন স্কেলিটন, দ্যাট মিন্স হচ্ছে কার্বনের যে স্কেলিটনটা বের হচ্ছে সেই স্কেলিটনের নেচার সম্পর্কে আমরা জানতে পারবো, এবং আমাদের যে পিওর যে কম্পাউন্ডটা আমরা পেয়েছিলাম সেটার মলিকুলার ওয়েট জানতে পারবো মাস স্পেকট্রা ইউজ করে। ফিফথ যেটা সেটা হলো সিঙ্গেল ক্রিস্টাল এক্স-রে অ্যানালাইসিস, এটা দিয়ে কি করা যায়, এটা দিয়ে হলো স্টেরিও কেমিস্ট্রিকে কনফিগার করা যায়। তোমরা অবশ্যই পড়ে আসছি, স্টেরিও কেমিস্ট্রিটা আমরা শুনে আসছো না, স্টেরিও কেমিস্ট্রি রোটেশন যেটাতে এল রোটেটরি নাকি ডি রোটেটরি, লেভো নাকি ডেক্সো রোটেটরি, এই জিনিসগুলো জানা যায় হলো এই এক্স-রে অ্যানালাইসিস দিয়ে। দেন হলো অপটিক্যাল রোটেটরি ডিসপারশন অর সার্কুলার ডাইকোরিজম, এই জিনিসটা দিয়েও সিমিলার। এই স্টেরিও কেমিস্ট্রির যে জিনিসগুলো আমরা এক্স-রে অ্যানালাইসিস থেকে জানতে পারবো না সেগুলো হলো এখান থেকে আমরা জানতে পারবো। দ্যাট মিন্স এই অপটিক্যাল রোটেটরি ডিসপারশনটা হলো এই এক্স-রে ফার্দার সাপোর্টের জন্য ইউজ করা হয়। ওকে, এগুলোই ছিল এ পর্যন্ত ফিজিক্যাল মেথড। দেন হলো আমরা আরো যে এই অ্যালকালয়েডের মধ্যে আরো কি কি আছে, কিছু অ্যালকালয়েড সম্পর্কে আমরা জানবো। দেখো কি কি আছে, অনেকগুলো অ্যালকালয়েডের নাম লিখেছি বাট আমি অনেকগুলো পড়াবো না, আমি এখান থেকে ইম্পর্টেন্ট 3টা বা 4টা পড়াবো। দেখো কি কি আছে, ইফেড্রিন, এটা অনেক কমন, ইফেড্রিন,
মরফিন, এটা আরো কমন। মেসকালিন, এটার নাম হয়তো তোমরা অনেকে শুনো নাই। দেন হলো অ্যাড্রিনালিন, অ্যাড্রিনালিন নামও সবাই শুনেছো। রিকিনিন, এটার নাম না শুনতে পারো, কোনিনের নামও হয়তো শুনো নাই, বাট এই লাস্টে দুইটার নাম সবাই শুনেছো, নিকোটিন, আরেকটা হলো কোকেইন। তো একদম যেগুলো কমন ওগুলোই আমি শিখাবো। ওকে, সো ফার্স্টেই হলো মরফিন। অ্যাড্রিনালিন তো একটা হরমোন। অ্যাড্রিনালিন একটা কম্পাউন্ড, অ্যাড্রিনালিন একটা হরমোনও আছে, তাহলে এটা কি কম্পাউন্ডও আছে। নেচারে পাওয়া যায়? মানে আমরা শুধুমাত্র প্ল্যান্ট বা অন্যান্য এটা ওই হরমোন না, এটা ওই হরমোন না, ক্যালকুলেট কিভাবে তাহলে এটা? এটা ওই হরমোন না, এই যে প্রোডাক্টটা সেটা ওই হরমোন না, এটা ন্যাচারাল একটা প্রোডাক্টই। ঠিক আছে, মনে করো না এটা ওই অ্যাড্রিনালিন হরমোন। ম্যাম ইফেড্রিন যেটা আছে বলো। এটা এমন একটা ম্যাম ড্রাগ যেটা মানে দেওয়ার সাথে সাথে পেশেন্ট মারা গেছে 1 সেকেন্ডের মধ্যে আবার প্রেসার ম্যাম আবার উঠে যায়। দ্যাট মিন্স এটা কি করে বলো তো? ম্যাম এটা হচ্ছে মানে কার্ডিয়াক আউটপুট বাড়ায় দেয় মেবি। দ্যাট মিন্স হলো ডিরেক্ট কোথায় গিয়ে রিঅ্যাকশন করে? ডিরেক্ট রিঅ্যাকশন করে ম্যাম নার্ভাস আমি সিস্টেম, শুধু জানি নার্ভাস কাটে সিস্টেমকে স্টিমুলেট করে। নার্ভাস সিস্টেমে দেখবা কিছু যে কিছু আছে ভলান্টারি মুভমেন্ট আমাদের, কিছু আছে ইনভলান্টারি। দ্যাট মিন্স আমাদের যে হার্টবিটটা হচ্ছে এটা কিন্তু ইনভলান্টারি, বাট আবার দেখো স্কেলিটাল মাসল এটা কিন্তু আমরা মুভ করতেছি। দ্যাট মিন্স কি? ভলান্টারি। সো ইনভলান্টারি যে নার্ভাস সিস্টেমটা আছে ওই জিনিসটাকে হলো ইফেড্রিন গিয়ে একদম অনেক পরিমাণে স্টিমুলেট করে, যার কারণে হলো সাথে সাথে হার্টবিট বেড়ে যায়। ইফেড্রিন হলো লো প্রেসার কে ট্রিট করার জন্য। অ্যানাস্থেসিয়া যারা আছে তারা মানে ও তো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, তো ওই আমি তো ওটিতে কাজ করছি, একটা স্যারের সাথে আমি অ্যানাস্থেসিয়ার ওইখানে কাজ করছি। তো কাজ করার সময় স্যার আগে এট ফার্স্ট এসে জিজ্ঞেস করছে যে আছে তোমার কাছে ইপিটিন আছে? তো স্যার জি স্যার আছে। তো স্যার তো একটু বৃদ্ধ, তো স্যার আমি মানে পেশেন্ট এসে দেখি, দেখার পরে মানে ওটির ভিতরে কাহিনী, তো মানে স্যার যে বলবে যে ইপিটিন দাও ওইটা আমি পাওয়া যায় না। স্যার শুধু মানে মুখের কথা থেকে বুঝে নেওয়া লাগে যে এখন ইপিটিন দিতে হবে, কারণ রুগী শেষ, রুগী মারা গেছে, কোনো প্রেশার নাই, পালস নাই। দেওয়ার সাথে সাথে 2 সেকেন্ডের মধ্যে প্রেশার আবার ধাপ করে উঠে যায়, এমন একটা মারাত্মক ওষুধ ইপিটিন। তো রোগী কি আবার জীবিত হয়ে যায়? জি ম্যাম, আবার প্রেশার আস্তে আস্তে নরমাল হয়ে যায়। মানে রোগী মারা গেছে বলতে প্রেশার একদম মানে মারা যায় 40 মানে 40 30 মানে মারাই ধরা যায় ওটা মারাই। ধন্বন্তরী ডাক্তার আমাদের। আমি তো এটা বড় ধরা যায় যে মারাই গেছে এরকম। হ্যাঁ আর কি, হ্যাঁ বুঝছি, মেডিকেল টার্ম অনুযায়ী মারা গেছে যেহেতু তার কোনো হার্টবিট হচ্ছে না। ঠিক আছে, বাট নরমালি আমরা যখন কথা বলি মারা গেছে মারাই। আচ্ছা ঠিক আছে, ভালো একটা জিনিস জানলাম, আমার এটা এরকম কিছু জানা ছিল না যে এরকম দেওয়ার পর সাথে সাথে এতটা আসে, বাট আমি জানি যে এটা ইনভলান্টারি নার্ভাস। কোন অ্যানাস্থেসিয়া ডাক্তার এই ওষুধটা ছাড়া জীবনে ওটি করে না, আগে এইটার অ্যাড্রিনালাইন আছে কিনা এই দুটাই শুনে দেয়, যদি না থাকে তাহলে আমি চলে গেলাম। তো অনেক বেশি পরিমাণে রিস্ক থাকে, ওদের কিন্তু অনেক জবাবদিহিতা করতে হয়, এভরিথিং সবকিছু করতে হয়। মায়েরও খাওয়া লাগে মাঝে মাঝে। হ্যাঁ অ্যানেস্থেসিয়া ডাক্তার আমার হলো এক মামা হলো অ্যানেস্থেসিয়া ডাক্তার, তো উনি হলো ওনার থেকে আমি শুনছি যে ওনাদের রেসপন্সিবিলিটি অনেক বেশি থাকে, অনেক রিস্ক থাকে ওটিগুলোতে। ঠিক আছে, তো চলো হলো আজকে আমরা শুধু মরফিনটা দেখবো, ঠিক আছে? বাকি যেগুলো আরো পড়াবো ওগুলো দেখবো না, শুধু এতগুলোর মধ্যে সেকেন্ড যেটা সেটা দেখতেছি। তো মরফিনের প্রপার্টিজ কি কি আছে দেখো। ইট ওয়াজ দ্য ফার্স্ট অ্যালকালয়েড টু বি আইসোলেটেড ফ্রম সার্টুনার প্ল্যান্ট। দ্যাট মিন্স সার্টুনার প্ল্যান্ট থেকে এটাই হলো ফার্স্ট অ্যালকালয়েড যেটা হলো সর্বপ্রথম আইসোলেট করা হয়েছিল। কত সালে? 1806 সালে। ইন অপিয়াম ইট ইজ প্রেজেন্ট ইন এ কোয়ান্টিটি অফ 10 to 23% along with other substance. দ্যাট মিন্স ফার্স্ট হলো সার্টুনার প্ল্যান্ট থেকে আমরা এই ক্রুড এক্সট্রাক্ট যেটা অপিয়ামকে এক্সট্রাক্ট করে আনবো। অপিয়ামের মধ্যে একদম পিওর কম্পাউন্ড, দ্যাট মিন্স আমাদের মরফিন আছে কতটুকু? 10 থেকে 23%। বাকি যেই দ্যাট মিন্স 90 থেকে 87% যারা আছে, সরি 90 থেকে 77% যারা আছে তারা হলো আদার সাবস্টেন্স অপিয়ামের। ওকে, সো এটা মলিকুলার ফর্মুলা হলো C17H19O3N। দ্যাট মিন্স একটা নাইট্রোজেন আছে যেটা অবশ্যই সব অ্যালকালয়েডে থাকবে, এক্সট্রা কি আছে? অক্সিজেন আছে। আমি তোমাদের যখন অ্যালকালয়েড পড়িয়েছি একদম প্রথম বেসিক তখন কিন্তু বলেছি যে নাইট্রোজেনের সাথে আরো কি কি থাকতে পারে, কার্বন হাইড্রোজেন তো থাকবেই, অক্সিজেন থাকতে পারে, সালফার থাকতে পারে এবং রেয়ারলি ক্লোরিন থাকতে পারে, ব্রোমিন থাকতে পারে, তাই না? তো এটার মধ্যে হলো এরকম কি আছে? অক্সিজেন আছে, অক্সিজেন আছে 3টা, নাইট্রোজেন আছে 1টা, কার্বন 17টা, হাইড্রোজেন 19টা। দেখেই বোঝা যাচ্ছে, নাম্বার দেখেই বোঝা যাচ্ছে যে এটা অনেক বড় একটা কম্পাউন্ড হবে যেহেতু 17টা কার্বন। তো দেখো আরো কি কি জিনিস আছে। ইট ইজ এ কালারলেস প্রিসিমেস্টিক সাবস্টেন্স which melt at 247 ডিগ্রি সেলসিয়াস। দ্যাট মিন্স এক্সাক্ট 247 ডিগ্রি সেলসিয়াস যখন আসবে তখনই এটা হলো মেল্ট করবে, এবং এটা কি দেখতে কালারলেস, কোনো কালার নেই।
ইট হ্যাজ এ বিটার টেস্ট, নর্মালি বাকিগুলোর মতো এটা টেস্টও বিটার, এটা কোনো আলাদা জিনিস না, এবং ইজ ল্যাবরেটরি হ্যাভিং এ স্পেসিফিক রোটেশন অফ 131 ডিগ্রি। দ্যাট মিনস এল দিকে সে রোটেশন হবে, দ্যাটস ওয়াই নেগেটিভ। নেগেটিভ কত? 131 ডিগ্রি কোণে, মাইনাস দ্যাট মিনস নিচের দিকে 131 ডিগ্রি কোণে সে হলো রোটেশন করবে। ওকে, তো কত কিছু, কেমন, কি কালার, এটা মেল্টিং পয়েন্ট, এটা টেস্ট কি, সবই আমরা এই নরমাল প্রপার্টিজ থেকে জেনে গেছি, তাই না? জি ম্যাম। ওকে, সো দেখো আরো কিছু জিনিস আছে। ইট হ্যাজ লিটল সলিউবিলিটি ইন ওয়াটার, যেহেতু অর্গানিক কম্পাউন্ড, আমি বলছি না মোস্ট অ্যালকালয়েডই ওয়াটারে কম সলিউবল হবে, বাট অর্গানিক সলভেন্টে বেশি সলিউবল হবে। সো লেখা আছে ইট হ্যাজ লিটল সলিউবিলিটি ইন ওয়াটার, ইথার, বেনজল, ক্লোরোফর্ম, বাট হ্যাজ সাফিসিয়েন্ট সলিউবিলিটি ইন অ্যালকোহল অ্যান্ড অ্যালকালিক সলিউশন। অ্যালকোহল আর অ্যালকালি সলিউশনে অনেক তাড়াতাড়ি ডিসলভ হয়, আর উপরের গুলোতে অনেক কম সলভ হবে। ইট অ্যাক্ট এজ এ মনো অ্যাসিড বেস and forms well defined salt with acid. মনো অ্যাসিড বেস হিসাবে সে অ্যাক্ট করবে এবং একটা ওয়েল ডিফাইন্ড সল্ট প্রডিউস করবে যখন সে অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করবে। এখন একজন বলো মনো অ্যাসিড কি জিনিস? একের অধিক ম্যাম। সুন্দর করে ডেফিনেশন বলো যে এটা হয়তো ম্যাডাম এটাই, মানে মনো অ্যাসিড বেস, এই যে এই জিনিসটা যে আমি বলতেছি মনো অ্যাসিড বেস। ম্যাম এটা ম্যাম নিউক্লিওটাইড বেস এরকম কিছু নাকি? ম্যাম অনলি একটা অ্যাসিড এবং একটা বেস থাকবে? না না, ও তো বেসটাকে বলতেছি মনো অ্যাসিড। কেন? কজ এই বেসটা শুধু যখন রিঅ্যাকশন করবে কোনো অ্যাসিডের সাথে বা কোনো যে কোনো কিছুর সাথে, সে শুধু একটাই হাইড্রোক্সাইড আয়ন প্রডিউস করতে পারবে। দ্যাট মিন্স সে শুধু একটা প্রোটনকে অ্যাকসেপ্ট করতে পারবে, মানে জাস্ট একটা সিঙ্গেল মলিকিউলার অ্যাসিডের সাথে সে রিঅ্যাকশন করতে পারবে, এর চেয়ে বেশি সে আর অ্যাকসেপ্ট করতে পারবে না। এই বেসটা একমাত্র শুধু একটা হাইড্রোক্সাইড আয়ন প্রডিউস করে। যদি শুধু একটা হাইড্রোক্সাইড আয়ন প্রডিউস করে দ্যাট মিন্স কি, সে শুধু একটাই প্রোটন অ্যাকসেপ্ট করতে পারে, রাইট? সো একদম ওয়েল ডিফাইন্ডলি একটা সল্ট প্রডিউস হয়, কজ আমি জানি যে এখান থেকে জাস্ট এই একটা হাইড্রোক্সাইড আয়নে চলে যাবে, সো এই অ্যাসিডটা থেকে একটা প্রোটিনের লস হবে। তো কি সল্ট প্রডিউস হবে সেটা স্ট্রাকচার, অ্যাসিড কোনটা বেস কোনটা এটা দেখেই বলে দেওয়া যাবে। দ্যাটস ওয়াই বলতেছে ওয়েল ডিফাইন্ড। কেউ যদি আমার কথা এখনো না বুঝে থাকো একটু গুগলিং করবা যে মনো অ্যাসিড বেস কি জিনিস, এটাও খুবই কমন একটা টার্ম, আমি ভাবছি তোমরা সবাই জানো। আচ্ছা বেস কি? বেস মানে কি? OH থাকবে না? জি ম্যাম। সো এরকম একটাই হাইড্রোক্সাইড সে বাইর করতে পারবে, দুইটা তিনটা চারটা পাঁচটা আর প্রডিউস করতে পারবে না, একটা। ওকে, বুঝেছো? জি ম্যাম। ঠিক আছে, জি ম্যাম। ওকে, সো এখন আসলে ইউজেস দেখি মরফিনের কি কি ইউজ আছে। শুধু যে খারাপ ইউজ তা না, মরফিনে কিন্তু অনেক ভালো ভালো ইউজ আছে। কেউ কিছু বলতেছো বা ব্যাকগ্রাউন্ড নয়েজ করতেছো? মিউট করে নে ম্যাম, শুভর একটু মিউট করে দেন। আরেকটা পর্যন্ত অভিযোগ করে বললাম যে তাহলে আমি সবাইকে মিউট করে দিতে, যার যার কোশ্চেন আছে কোশ্চেন করে নেবা। ওকে, সো আমরা চলো ইউজেস গুলো দেখি। টু ট্রিট বোথ অ্যাকুয়েট এন্ড ক্রনিক সিভিয়ার পেইন। দ্যাট মিন্স অ্যাকুয়েট মানে কি, যেটা হঠাৎ হচ্ছে, মাত্রই শুরু হয়েছে, আর ক্রনিক কি, যেটা প্রায় প্রায় হয়। দ্যাট মিন্স 3-4 বছর হয়ে গেছে এই পেইনটা আমি ফিল করি। সাপোজ একটা ব্যাক পেইন, এটা কিন্তু একটা ক্রনিকও পেইন হতে পারে, আবার হঠাৎ করে তুমি তোমার ব্যাকবোনে কোনো ব্যথা পেয়েছো, ওই পেইনটা অ্যাকুয়েটও হতে পারে। দ্যাট মিন্স কি, মায়োকার্ডিয়াল ইনফেকশন, সেটা কিন্তু একটা ক্রনিক পেইন। আর হঠাৎ করে তুমি স্ট্রোক করে ফেলছো, এটা কিন্তু অ্যাকুয়েট পেইন। দুইটাই কিন্তু হার্টের পেন, বাট দুইটার মধ্যেই কিন্তু আলাদা জিনিস আছে, মানে আলাদা, দুইটা কিন্তু ডিফারেন্ট। সো একটা অ্যাকুয়েট একটা ক্রনিক। সো দুই টাইপের পেনকে ট্রিট করার জন্য মরফিন ইউজ করা যেতে পারে। সিভিয়ার পেন, নরমাল পেন না যে একটু মাজার মধ্যে ব্যথা হচ্ছে, একটু হাতের মধ্যে ব্যথা হচ্ছে, মরফিন খেয়ে ফেললাম, না না, অনেক সিভিয়ার পেন, বিশেষ করে মায়োকার্ডিয়াল ইনফেকশনের জন্য বা লিভার পেন। হ্যাঁ, ও এক্সাম্পল তো দেওয়া আছে, যেমন মায়োকার্ডিয়াল ইনফেকশন, এটা হলো একটা ক্রনিক পেন, বাট লিভার পেনটা কিন্তু অ্যাকুয়েট পেন। লিভার পেন কিন্তু বলা হয় যে সারা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেশি এই পেইনটা। জি ম্যাম। মরফিন তো সচরাচর সহজে বিক্রিও করতে চায়। বুঝি নাই। মরফিন ম্যাম ড্রাগ হিসেবে নেয়, নিলে অনেক ঘুম ধরে, 3-4 দিন ঘুমায়। কি জানি, আমার এটা জানা নাই দিলে কি হয়, বাট হলো জি ম্যাম, এগুলাই তো ড্রাগস নেয় ম্যাম, এগুলাই তো নেয় মরফিন, এগুলাই তো নেয় বাট ম্যাম। ওরা ড্রাগ হিসাবে তোমাকে যেভাবে ডেলিভারি দেওয়া হবে আর এমনি অ্যাবিউজ করার জন্য যে ডেলিভারি, দুটো কিন্তু আলাদা।
কেউ জি হলো ম্যাম, তোমার ইন্ট্রাভেনাসলি নিচ্ছে, আর ড্রাগ হিসাবে কিন্তু তোমাকে ইন্ট্রাভেনাস বা ইন্ট্রামাসকুলার বা ইভেন তোমাকে ক্যাপসুলের মাধ্যমেও দেওয়া যেতে পারে। ডেলিভারি আলাদা, এবং তুমি যখন ড্রাগ হিসাবে নিবা শুধু কিন্তু পিওর মরফিন নিবা না, তোমাকে কিন্তু মরফিনের একটা অ্যানালগ দেওয়া হবে। যতই বলো না কেন মরফিন দিচ্ছ, ওটা অ্যাকচুয়ালি ড্রাগের মধ্যে অ্যানালগ টাইপের জিনিস থাকে, মানে ওটার সাথে অবশ্যই আরো সাবস্টেন্স থাকে। তো দুইটা অবশ্যই আলাদা। একটু দেখো, বেনিফিশিয়াল ইন রিডিউসিং দ্য সিমটমস অফ শর্টনেস অফ ব্রেথ, দ্যাট মিন্স ব্রিদিং প্রবলেমের জন্য মরফিন দেওয়া যেতে পারে। আর এটা হলো সবচেয়ে ইন্টারেস্টিং একটা জিনিস, তোমরা ওএসডি শুনছো, অপিয়েট সাবস্টিটিউশন থেরাপি। যারা ড্রাগ অ্যাবিউজ করে ওদেরকে বিভিন্ন মাদক নিরাময় কেন্দ্রতে দেওয়া হয় না, জি ম্যাম, রিহ্যাবিলিটেশনে দেওয়া হয়। তো রিহ্যাবিলিটেশন গুলোতে কি করা হয়, এরকম সাথে সাথে যে বন্দি বানায় তাকে ঠিক করে দিবে তা কিন্তু না। যারা অনেক সিভিয়ারলি অনেক বেশি এডিক্টেড থাকে ওদেরকে কিন্তু ঠাস করে যদি তুমি বন্ধ করে দাও, এরা কিন্তু মারা যাবে। যারা অনেক বেশি এডিক্টেড থাকে ওরা কিন্তু মারা যাবে। সো ওদেরকে ওইভাবে তুমি অফ করে দিতে পারবে না। তো তুমি যেটা করতে পারবা সেটা হলো তুমি ওদেরকে ডোজ কমাই দিতে পারবা। সাপোজ সে অ্যাবিউজ যখন সে করতো নিজে নিজে, তখন হয়তো এরকম হতে পারতো যে সে দিনে 3-4 বার নিচ্ছে এবং প্রতিবারই সে সাপোজ 10 ml করে নিচ্ছে। বাট তুমি যখন তাকে ট্রিটমেন্টে নিয়ে আসতেছো, তুমি তাকে দিনে হয়তো 2 বার দিলা, বাট তাকে তুমি 10 ml না, 2 বার যখন দিচ্ছে 1 ml করে দিলা। তুমি কিন্তু তাকে দিচ্ছ বাট একদম অল্প পরিমাণে, এবং এই ডোজটা তুমি আস্তে আস্তে ট্রিটমেন্টের লাস্টের দিকে আস্তে আস্তে তুমি ডোজগুলো কমাই দিবা। এবং ডোজগুলো কিভাবে দিবা, এখন তুমি যদি তাকে বুঝাই দাও আমি তোমাকে কম দিচ্ছি, সে কি তাহলে আর, তার তো মেন্টালি সে বুঝেই গেছে আমাকে তো সে দিচ্ছেই না, আমাকে অল্প একটু দিচ্ছে। বাচ্চারা এখন, বাচ্চাদের যে মারা কি করে, আগেই অল্প দেয়, বাচ্চা যখন বলে মা আরেকটু দাও তখন আরেকটু দেয়, তাই না? এরকম না জিনিসটা? সো ওদেরও মেন্টাল কন্ডিশন তো ভালো থাকে না, সো ওদেরকে আমরা কিভাবে বুঝাবো না। সো ওইটার জন্য এই ওএসটি থেরাপিটাই আনা হয়েছে। ওএসটি অনেক আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে। এই জিনিসটাতে কি করা হয়, এ স্লো রিলিজ ফর্মুলেশন for the opiate substitution therapy in the treatment for opiate use disorder. That means opiate use disorder, OUD কে বলা হচ্ছে যে অ্যাবিউজটা, যারা ড্রাগ অ্যাবিউজ করে, এটাও তো একটা ডিজিজ, এটাকে বলা হয় OUD বা opiate ইউজ ডিসঅর্ডার। এটাকে ট্রিট করার জন্য বলা হয়েছে ওএসটি। এখন আমি তোমাদেরকে একদম নর্মাল বাংলা ভাষায় বুঝিয়ে দিই কি হয়। সাপোজ একটা ক্যাপসুল, তুমি এরকম একটা ক্যাপসুল আবিষ্কার করবা যেটার থেকে ভিতরে তুমি মরফিন ঢুকাই দিছো, ওকে। বাট এই ক্যাপসুলটা সে যখন খাবে, ক্যাপসুল গিয়ে নর্মাল কি হয়, আমাদের স্টোমাকে গিয়ে ফেটে যায় না? জি ম্যাম। বাট ওই ক্যাপসুলটা তুমি এরকম করে ডিজাইন করছো, ক্যাপসুলটা ফাটবে না। ক্যাপসুলটার একটা পোর্শন হালকা করে পেনিট্রেট হবে, জাস্ট একটা ছিদ্রর মতো পেনিট্রেট হয়ে যাবে, তখন ওই ছিদ্র দিয়ে মরফিনটা অল্প 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 করে রিলিজ হবে। যদি ফেটে যেত দ্যাট মিন্স কি, সব মরফিন একসাথে বের হয়ে গেছে, ক্যাপসুলের ভিতরে যা ছিল সব বের হয়ে গেছে। বাট একটা পোর্শন যদি স্টোমাকের অ্যাসিডের সংস্পর্শে গিয়ে শুধু পেনিট্রেট হয়, দ্যাট মিন্স একটা ছিদ্রের মতো ক্রিয়েট করে, ওইখান দিয়ে কি মরফিন আস্তে আস্তে বের হবে। দ্যাট মিন্স তুমি দিয়েছো 1 ml, বাট ওই 10 ml নেওয়ার সময় সে যে 1 ঘন্টা এরকম এডিক্টেড থাকতো, ওই 1 ml এর জন্য সে 1 ঘন্টা এডিক্টেড থাকবে। বুঝতে পেরেছো? কজ তোমার ব্লাডের মধ্যে 1 ঘন্টা যাবতই ওই জিনিসটা অল্প অল্প করে আসতেছে। বাহ, কত সুন্দর প্রসেস। তো এই জিনিসটা, এগুলো হলো ওএসটি। আমি জাস্ট একটা ক্যাপসুলের এক্সাম্পল দিয়েছি, এরকম আরো অনেক 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 টাইপের পদ্ধতি আছে ওএসটি তে, আমি জাস্ট তোমাদেরকে একটা দিলাম। এরকম কিছু জিনিস আছে অ্যানালগ দেওয়া হয়, যে তোমার কাছে মনে হচ্ছে এটা আমাকে করতেছে বা সামথিং, বাট তোমার যে ক্ষতিটা সে করার কথা ওই ক্ষতিটা তোমার হতে দিচ্ছে না। যারা সিগারেট অফ করতে পারে না, যারা চেইন স্মোকার হয়ে যায়, ওদের জন্য নিকোটিনের কিছু চুইংগাম আছে না, ট্যাবলেটের মতো। সিগারেটের যে নিকোটিনটা, ওই চুইংগামের নিকোটিনের লেভেল কিন্তু আলাদা। সিগারেটটা যতটা ক্ষতি করতেছে ওই চুইংগামটা কিন্তু এতটা ক্ষতি করতেছে না। ওই গামটার মধ্যে যে নিকোটিনটা ইউজ করা হয়েছে, একটা অ্যানালগ, 2 নাম্বার হলো ওটার ডোজও অনেক কম। দ্যাট মিন্স তার যে অ্যাট্রাকশন বা এডিকশনটা ওইটা ফিল আপ হচ্ছে, বাট বডিকে এতটা ক্ষতি করতেছে না। আস্তে আস্তে সে চাইলে তখন ওই নিকোটিনটা ছেড়ে দিতে পারবে, এডিকশনটা আস্তে আস্তে কমে যায়। এটাও একটা, ওই নিকোটিনের ট্যাবলেটটাও কিন্তু ওয়ান টাইপ অফ ওএসটি। বুঝেছো সবাই? জি ম্যাম, জি ম্যাম। ঠিক আছে, আজকে না হলে এই পর্যন্তই থাক। তোমাদের কি ক্লাস আছে নাকি আবার 5টা থেকে? জি ম্যাম। তাহলে আজকে এই পর্যন্তই থাক। পরে জি ম্যাম, ক্লাসে 4টা হলো, করছি আর একটা আছে। আরে কালকে হলো নিকোটিন, কালকে না পরের ক্লাসে নিকোটিন আর হলো কোকেন পড়াই দিলে। কাইসার জীবন হয়ে গেছে ম্যাম। আরে কি আর করব বলো, একটু স্টুডেন্ট এখন কি একটু মোলা একদিনই কষ্ট দিন? করতেছো, একটু বেশি করেই করতে হবে। জি ম্যাম, ওই আমরা প্রিপারেশন নিয়ে রাখি যে খুব শুক্রবার মানে আমাদের জীবনের উপর কালো বৈশাখী ঝড় হয়ে যাবে। শুধু তোমাদের উপর দিয়ে না, অনেক ফ্যাকাল্টির উপর দিয়েও যায়। আমি
যখন প্রথম আসি আমি তখন 4টা কোর্স করছি, মানে 4টা কোর্স নিয়েছি ল্যাব ছাড়া, থিওরি কোর্স 4টা। আমিও সকাল 8টা থেকে ক্লাস দিতে বসতাম। ম্যাম আপনি কি 301 নিছেন তারেক বন্ধু মেটাবলিজম 3? আমি তারেক, লিমন লিমন। আস্তে একটু থামো ম্যাম, তাহলে এটা কি গত সেমিস্টারে নিছিলেন? না না, একদম প্রথম সেমিস্টার তোমাদের 183 যে ভাইয়ারা ছিল জি ম্যাম, আপুরা জি ম্যাম। ভাইয়ারা, ওদের সাথে নিয়েছিলাম। ওদের 303 ও নিয়েছিলাম, 301 ও নিয়েছিলাম, একই সাথে নিয়েছিলাম। ম্যাম 301 কেমন এনজয় করছেন ম্যাম? 301 অনেক মজার কোর্স, মজার কোর্স না অনেক? ম্যাম এটা নেই ম্যাম আপনি যদি এটা আরেকবার নিতে পারতেন, মানে আমাদের অনেক জানার কিছু আছে আপনার থেকে, যদি এটা আপনি একটু নিতে পারতেন আমাদের মনে হয় অনেক ভালো হতো, এখন অনেক কিছু জানতে পারতাম আমরা অন্তত পক্ষে। ম্যাম আপনার কি এই সেমিস্টারে 303 ছাড়া অন্য কোনো সাবজেক্ট নেন ম্যাম? 303 ছাড়া হ্যাঁ হ্যাঁ, আরো 2টা কোর্স আছে। ম্যাম, আরো 2টা কোর্স বলতে ম্যাম এটা কি জুনিয়র ম্যাম, নিচের না উপরের ম্যাম? না না না, সিনিয়র, তোমাদের সিনিয়রদের কোর্স আছে। ম্যাম কোনটা কোনটা 401 নেন আছে ম্যাম? একটা। 401 401 হ্যাঁ, ম্যাম, এখন হলো আমি নিচ্ছি তোমার 2টা থিওরি কোর্স, 401 নেই, 303 নেই, ম্যাম বুঝছো? আর আছে ম্যাম? 401 303 আর হলো না ল্যাব কোর্স আরেকটা। ও জি ম্যাম, বুঝতে পারছি। ল্যাব কোর্স মোটামুটি সব ফ্যাকাল্টিদের এরকম থাকে যে 2টা থিওরি কোর্স একটা ল্যাব কোর্স, বা 3টা থিওরি কোর্স একটা ল্যাব কোর্স। বাট আমি তখন ফার্স্ট সেমিস্টারে এসেছিলাম, তোমাদের হলো যে অনেকগুলো ফ্যাকাল্টি চলে গিয়েছিল, জি তো ম্যাম। এরকম করে করে সবারই একটু প্রেশার বেশি ছিল। আমি যে সেমিস্টারতে আসি সব ফ্যাকাল্টিদের প্রেশার বেশি ছিল। ম্যাম তো আমরা তখন যদি অনেকগুলো ওভারঅলি ম্যাম একটা প্রপোজাল ম্যাম আপনার কাছে ম্যাম রাখি, সেটা ম্যাম কতটুকু ইয়ে হবে আসলে জানি না, সেটা সিআর বা নিত্য ম্যাম আপনাকে ম্যাম সেই জিনিসটা একটু বুঝায় বলবে। কি এটা বলো, কিশোর এখনই বলতে পারে। বলো। কিশোর নিত্য এটা বলুক, নিত্য বললেই বেটার হবে। নিত্য আছো? আচ্ছা ম্যাম, ম্যাম নিত্য আপনাকে ম্যাম কল দিবে ম্যাম। কিশোরী বল। নিত্য নাম কি? নিত্য? জি ম্যাম, নিত্য মন্ডল ম্যাম। ম্যাম আমরা আদর করে নিত্য ডাকি আর কি ম্যাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, কল দিতে বললো। যদি আমি তো পারি আলহামদুলিল্লাহ, যদি না পারি তাহলে তো, যদি আমার কাছে না থাকে কি আমার, আচ্ছা সমস্যা নাই, নিশ্চয়ই যে বলা লাগবে তা না, তোমরাই বলো, প্রবলেম নাই তো। ম্যাম আমরা চাচ্ছিলাম ওভারঅল ম্যাম আচ্ছা বলো, একজন বলো। 301 কোর্সটা বলো। ম্যাম আপনার কাছ থেকে করতে চাচ্ছিলাম আর কি। মেটাবলিজম যেটা এটা তো পসিবল না, এটা তো পসিবল না ম্যাম এটা ম্যাম ম্যাম আমাদের এটা যদি কিভাবে হলে বেরোনো পসিবল হয় ম্যাম? আপনি যদি বলেন যে ম্যাম তাহলে আমরা ওইটাই করতে মানে ওইটাই করব ম্যাম। এরকম হলে হয়তো বা যে নেক্সট সেমিস্টারে আমি 301 নিচ্ছি তখন, বাট তোমরা এখন নিয়ে ফেলেছো কোর্স, এটা এখন কোনোভাবেই পসিবল না, বুঝেছো? জি ম্যাম। এখন তো কোনো ম্যাম এভরিথিং ইজ পসিবল বলে কি যেন একটা শব্দ ছিল, এটা কিভাবে পসিবল করা যায়? কোনোভাবে এটা এখন পসিবল করা যায় না। মানুষ কাজে চলে যাচ্ছে ম্যাম। আমি যেটা করতে পারি তোমাদের জন্য, আমার যে 301 এর স্লাইড গুলো ছিল জি ম্যাম। সেগুলো হলো বিধান স্যারের কাছে আছে, দেন হলো তোমাদের ভিক্টর স্যার নিচ্ছিল এই কোর্সটা, জি ম্যাম। ভিক্টর স্যারের কাছে আছে, তোমরা ওই স্লাইড গুলো নিতে পারো ম্যাম আমরা ম্যাম আমি আপনাকে ওপেনলি বলতেছি ম্যাম, ম্যাম আমরা ওপেনলি বিষয়টা বলতেছি ম্যাম, আমরা যদি অফিশিয়াল ভাবে যদি সেটা কথা বলি যে সেই জিনিসটা আপনার মানে আপনার কাছ থেকে সেটা নিতে না চাচ্ছে, আমিও চাবো না এই জিনিসটা এরকম ম্যাম আমরা চাচ্ছিলাম আর কি ম্যাম। ম্যাম আমাদের একটু প্রবলেম হয়েছিল আর কি ওভারঅলি, যার জন্য ম্যাম এটা বলা আর কি ম্যাম। আমি বলি, আমার হলো একে তো আমার কোর্স লোড বেড়ে যাবে, যেটা আমার পক্ষে পসিবল না এখন। ম্যাম দেখেন না কোনো ভাবে ম্যাম আমাদের জন্য একটু কষ্ট নিবেন না একটু ম্যাম? আপনার সন্তান তুল্য ম্যাম। না রে বাবা, পারবো না, কজ আমি সত্যি পারলে যদি হয়তো পসিবল যে একদম ফার্স্টের দিকে, একদম সেমিস্টারের প্রথম দিকে, কজ আমার তো আর কোনো এক্সট্রা যে খাতা লাগবে ম্যাম না। আমরা অনেক প্রবলেমে পড়ে যাব ম্যাম। ম্যাম কোন বাবা মা কি চায় তার সন্তান বিকলাঙ্গ হয়ে জন্মাক বা বিকলাঙ্গ হয়ে চলাফেরা করুক? না আমরা যদি মেটাবলিজম 3 ভালোভাবে না শিখতে পারি ম্যাম, আমরা বিকলাঙ্গ হয়ে যাব ম্যাম। কথা এমনিতে আমাদের দিতে পারি, শোনো আমি তোমাদেরকে একটা সাজেশন দিতে পারি, সেটা হলো এটা আমার রাইটও নাই। তোমরা যেটা করতে পারো যে তোমাদের মনে হয় ফ্যাকাল্টি যিনি পড়াচ্ছে হয়তো বা উনি ফার্স্ট ফ্যাকাল্টি, তো মানে প্রথম যখন আমিও কোর্স নিয়েছিলাম আমারও কিন্তু সমস্যা হয়েছিল। একটা ফ্যাকাল্টি এসেই তোমাদের এখানে যেরকম সিস্টেম, আমরা যারা পাবলিক থেকে পড়ে আসি সিস্টেম কিন্তু টোটালি ডিফারেন্ট, এসে ধরতে সবারই একটু সমস্যা হয়। সেটা হলো তোমরা করতে পারো কিন্তু ম্যাম এটা টোটালি ডিফারেন্ট হয়ে গেছে ম্যাম।
এখানে ম্যাম শোনো, হেল্পিং আরেকটা এর যে যেটা বিষয়টা করতে ম্যাম অন্য কোনো সাবজেক্টে ম্যাম আমাদের কোনো প্রবলেম আমার ছিল না, আমার কথা কিন্তু শোনো। মেটাবলিজম হচ্ছে আমাদের বেস সাবজেক্ট, এই কারণে শোনো, শোনো, আমার কথা একটু শোনো। আর আরেকটা যেটা করতে পারো, তোমরা বিধান স্যারকে এটা বলতে পারো যে স্যার আমরা ভিক্টর স্যার যখন যে স্লাইড গুলো দিয়ে পড়াচ্ছিল, আমার কথা বলা যাবে না, ভিক্টর স্যার যে স্লাইড গুলো দিয়ে আমাদের পড়াচ্ছিল, আমরা যদি ওই স্লাইড গুলো দিয়ে কন্টিনিউ করি হয়তো আমাদের সমস্যা একটু কম ম্যাম হবে। এটা হয়েছিল ম্যাম, ওই যে ভিক্টর স্যার যখন মানে ক্লাসটা লেফট নিচে এলো তখনই স্যার বলছিল যে আমি আমার কোর্স ম্যাটেরিয়ালস গুলো যেগুলো আপনি দিয়েছিলেন স্যারকে, ওই কোর্স ম্যাটেরিয়ালস গুলো স্যারকে মানে ওভারঅল বুঝিয়ে দিয়েছিল, যেটা স্যার আমার সামনেই বুঝিয়ে দিয়েছিল, প্লাস স্যার বলেও ছিল সবকিছু যাতে মানে আমাদের আমাদের ভার্সিটির যে সিস্টেম সেই সিস্টেম অনুযায়ী ক্লাসগুলো ওভারঅল করা আর কি। কিন্তু ম্যাম আফসোস যে আমরা টোটালি একটা ডিফারেন্ট একটা ম্যাম, কি বলবো ম্যাম, আসলে যেটা এভাবে বলা তোমরা উচিত না আপনার আসলে সাথে। আমরা কোঅপারেট করতে পারতেছি না ম্যাম, শোনো, এখন আমি এটা তোমাদেরকে একটা ব্যর্থতাটা জিনিস আমাদেরই। না, ম্যাম তোমরা তারপরে এই কিশোর, লেকচার গুলো প্রোভাইডার একটা সিস্টেম থাকে, শোনো, আমরা তোমরা শুধু একটা কাজ করতে পারো, সেটা হলো আমি একদম ফ্র্যাঙ্কলি তোমাদের সাথে জি বলি, ম্যাম, আমি যখন 183 সাথে কোর্স করতেছিলাম, আমি কিন্তু একদম একটা বেচে দুইটাই নতুন কোর্স। ওদের মধ্যে একটা ভয় ছিল, একে তো নতুন ফ্যাকাল্টি, দুইটাই ইম্পর্টেন্ট কোর্স, ওরাও বুঝতেছিল না, আমিও বুঝতেছিলাম না। প্রথম দুইটা ক্লাস আমার খুবই সমস্যা হয়েছে, আমিও বুঝেছি যে আমার স্টুডেন্ট গুলোর অনেক সমস্যা হয়েছে। তখন হলো আমি নিজের মতো করে আবার বুঝাইতে, যে ওরাও আমাদেরকে বলছে ম্যাম আমাদের হয়তো বা এটা না করে এটা হলে ভালো হতো। তো আমিও বুঝে গেছি যে ঠিক আছে, এটা এভাবে না করে এভাবে করি। কিন্তু তো ম্যাম 183 এই কে যদি অপশনটা আজকে আমাদের জিজ্ঞেস নাই ম্যাম ম্যাম, আমাদের তো এইখানে এই কথা বলার অপশনটা সুযোগ নাই নেই আমাদের ম্যাম, তো আমরা কথা যদি এইটা না, নিয়ে এটা এটা বলি ম্যাম, থাকবে, এটা হলো ও স্যার তোমাদেরকে রিয়াক্ট করে, এখন কি না, করব? যেমন তোমরা আমার সাথে অনেক ফ্রেন্ডলি কথা বলো, এটাও হয়তো সব ফ্যাকাল্টিদের সাথে পারবা না, তাই না? সব ফ্যাকাল্টি সেম হয় না। জি ম্যাম। তোমাদের ওরকম পোলাইট হয়ে স্যারকে সুন্দর করে একদম ক্লাস শেষে, একটা ক্লাস শেষে বলতে হবে ম্যাম ম্যাম আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করি ম্যাম, আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করি ম্যাম। আমরা যেহেতু ফার্স্ট দুটো ক্লাস ভিক্টর স্যারের সাথে করেছি, তো পরে হচ্ছে আমাদের নতুন যে স্যার আসছেন তার সাথে আমাদের একটা ক্লাস হয়েছে। কোর্স ম্যাটেরিয়ালেও যথেষ্ট ম্যাম আমাদের কাছে ওরকম ভাবে গোছানো না বা স্পষ্ট না ম্যাম। আমরা পরে স্যারের কাছে অ্যাপ্রোচ করেছিলাম যে স্যার আমাদের এরকম এরকম পড়ানোর সিস্টেম বা এরকম এরকম করে করলে আমাদের জন্য একটু সুবিধা হয় এবং আপনার জন্য একটু সুবিধা হয়, কিন্তু ম্যাম স্যার আমাদের সাথে কোনো রকম ভাবে কোঅপারেট করেননি। সেখানে ম্যাম আমরা একটু কষ্টই পেয়েছি স্যারের ইয়াতে। সেজন্য ম্যাম আমরা আর কি এখন আমাদেরই সমস্যা ম্যাম, এখন হলো স্যারেরও তো আমি কোনো সমস্যা আচ্ছা না। শোনো পিয়ালি, আমি এখন একটু কারেক্ট করে দেই, কখন জি কোনো ফ্যাকাল্টিকে যখন সাজেশন দিবা কখনোই ম্যাম সেটা সাজেশন আকারে সাজেশন দিবা না। অবশ্যই না, ম্যাম, সাজেশন না ম্যাম, আমরা তাদের কাছে বলেছিলাম যে রিকোয়েস্ট স্যার করবা। আমাদের, হ্যাঁ জি হ্যাঁ, জি ম্যাম, আমরা ওইভাবে ম্যাম এটা বলেছিলাম যে রিকোয়েস্ট স্যার ছিল আপনি ম্যাম যদি আমাদের আমাদের, থেকে। রিকোয়েস্ট ছিল ম্যাম, আমরা অবশ্যই সেরকম ভাবে পোলাইটলি তার সাথে তার কাছে আমরা অ্যাপ্রোচ করেছিলাম, কিন্তু ম্যাম এখন স্যার হয়তো আমাদের ভুল বুঝছেন। হতে পারে যে হ্যাঁ হয়তো তোমরা একভাবে বলতে চেয়েছো, যেহেতু জিনিসটা অনলাইনে সামনাসামনি না, ম্যাম অনেক আমাদের বেশি সিআর পার্সোনালি ম্যাম ম্যাম ফোন আমরা করে তো বলেছিল। আমরা তো কোনো ফ্যাকাল্টিকে সাজেশন দিতে পারবো না, কারণ ওনারা আমাদের টিচার, হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ আছে ম্যাম। সেই টিচার, ক্ষেত্রে ম্যাম জি আমরা ম্যাম। জাস্ট এই জিনিসটাই আমরা ওভারঅল সবাই মিলে এই জিনিসটাই বুঝাইতে চেয়েছিলাম যে স্যার আপনি, স্যার আমাদের জন্য নতুন আর আপনার জন্য আমরা নতুন, তো আমাদের সাথে যদি স্যার আপনার যে মানে স্টুডেন্ট আর টিচারের মধ্যে যে একটা ম্যাচিং যে বিষয়টা থাকে ওভারঅলে, যেটা আপনার সাথে আমাদের যে একটা মানে আন্ডারস্ট্যান্ডিং, ওটা যদি ম্যাম না থাকে তাহলে ম্যাম ওভারঅল ম্যাম ক্লাস করে ম্যাম মজা পাওয়া যায় না, যেটা আর তোমরা কি কি ম্যাম। আজকে ওনার ক্লাস করেছো? না 300 ম্যাম একের আজকে আজকে ম্যাম আমরা ক্লাস ক্লাস হয়েছে? করিনি ম্যাম। তো আজকে হয়তো যেহেতু তোমরা বলেছো, এমন হতে পারে যে আজকে একটু চেঞ্জেস আসছে বা না আজকে ম্যাম হয়তো কিছু। প্রবলেমটা হয়েছে এমন যে মানে ম্যাম যেটা সত্য কথা, স্যারের যে ইন্ট্রোডিউসিং যে ক্লাসটা ছিল ম্যাম আমাদের ওই ক্লাস থেকেই সমস্যা ম্যাম। কিন্তু ম্যাম আনঅফিসিয়ালি ম্যাম স্যারের সাথে আমাদের কোনোই প্রবলেম নাই, মানে কোনোই প্রবলেম নাই, জাস্ট আমরা স্যার না, মানে আমরা আমি স্যারের কিন্তু সাথে এটাই ক্লাস বলতেছি করতে যে গেছিলাম। তোমাদের যেরকম সমস্যা হয়েছিল, তো জি ম্যাম। আমার সাথে 183 এরকমই সমস্যা হয়েছিল। কিন্তু আজকে 183 কে যদি জিজ্ঞেস করো যে তোমাদের কোন কোর্সটা সবচেয়ে ভালো হয়েছে, আমি যতটুকু বিশ্বাস করি ওরা বলবে মেটাবলিজম, তো ওরা লাস্টের দিকে অনেক রিকোয়েস্ট করেছে ম্যাডাম হলো পরের কোর্সগুলো যদি আপনার সাথে পড়ে। এখন এটা কি পসিবল যে ওদের সব কোর্স বেছে বেছে আমি নিব? ম্যাম আপনি যদি প্লিজ ম্যাম একটু কনসিডার আমরা তো করেন ম্যাম ম্যাম। একটা অ্যাডজাস্ট করার জন্য একটা রিভিউ ক্লাস স্যারের কাছে চাইছিলাম, তো স্যার টাইম দিছিল ভালো কথা, কিন্তু স্যারের ইন্ট্রোডাকশনটা ছিল এরকম, আমার টাইম 40 মিনিট, যা বলো তাড়াতাড়ি বলো, একটা বিষয় আমরা রিপিট করতে পারবো না। স্যারের এই মতো স্যার ক্লাসটার পড়াই চলে এই গেছে, আমি একটা কোশ্চেন করছি, তারপরে মোর্শেদ থাক আমি বলছি, তো স্যার বলতেছে তুমি কি গত ক্লাসে ছিলা? বললাম না, তোমার কোনো কোশ্চেন আমি রাখবো না। তাহলে ম্যাম বলেন। আচ্ছা, আমি তো জানি না কোন ফ্যাকাল্টি, কজ ওনাদের সাথে আমার দেখাও হয় না এবার, হয়তোবা প্রথম দিকে এসেছে একটু, একে হতে পারে যে একটু
সবকিছুই মানায় নিতে কষ্ট হচ্ছে, বিকজ আমি যখন এসেছি আমি তো তাও ভার্সিটিতে একবার দুইবার যেতে পেরেছি, বাট এখন যে ফ্যাকাল্টি গুলো আসতেছে ওরা তো ভার্সিটি ডিপার্টমেন্টেও যেতে পারতেছে না। তো ওই জিনিসটা আসতেও তো একটু টাইম লাগে। তো আমি যেটা সাজেস্ট করবো, তোমরা একটু সময় দাও, দেখবা এই স্যারের যে বেস্ট তোমরা সেটাই পাবা, ইনশাল্লাহ ওইটাই তোমাদের কাছে চলে আসবে। মাঝে মাঝে কিছু স্টুডেন্টের জন্য কিন্তু ফ্যাকাল্টিরা তাদের বেস্ট দিতে একদম লাস্টের দিকে চায়, বিকজ আমি যেটা করেছি লাস্টের দিকে যে 301 বলো 303 বলো, আমি কিন্তু আমার টিচিং লাইফে শুরু করেছি ওগুলা দিয়ে। তো আমি তখন জাস্ট আমার স্টুডেন্ট গুলো এত জানতে চাইতো, দ্যাটস ওয়াই আমার ওরকম করে তৈরি করা স্লাইড গুলো, যে না ওদেরকে আমার জানাইতে হবে। তো তোমরা হলো যেটা আমি মানে আমার সাজেশন এটাই থাকবে। আর 2 নম্বর হলো তোমাদের ডিপার্টমেন্টে এখনো এরকম কোনো রেকর্ড নাই যে স্টুডেন্টের প্রবলেমের কারণে ফ্যাকাল্টি চেঞ্জ করে দিবে, একে এরকম